তো আসো আমরা তাহলে শুরু করি। গতকাল আমরা স্টাডি ডিজাইন আলোচনা করছিলাম। আমরা কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি সম্পর্কে বলেছিলাম, তাদের ফিচার্স বলেছিলাম। আমাদের এখন বাকি আছে ক্লিনিক্যাল ট্রায়াল। ক্লিনিক্যাল ট্রায়ালের সবচেয়ে আইডিয়াল ফর্মটা হলো আরসিটি, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। আবার কেউ কেউ বলে র্যান্ডমাইজড কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। একটা সিনারিও দিয়ে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি। মনে করো ইউ আর ট্রাইং টু ডু আরসিটি উইথ এ নিউ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। নতুন একটা ব্লাড প্রেশারের ঔষধ বাজারে এসছে, সেই ওষুধটার এফিকেসি তুমি দেখতে চাও। হাইপোথেসিস হলো the efficacy of the new drug is better than the old drug. তাহলে আমরা যেমন বলেছিলাম যে in case of case control study there are two groups, one is case, another is control. In case of cohort study there are two groups, one is exposed group, another is unexposed group. Similarly, in RCT or clinical trial there might have two groups. One group will be designated as experimental group or interventional group. Another group will be designated as control group, যেটাকে আমরা বলবো কম্পারিজন গ্রুপ। এখন প্রশ্ন ধরা হলো কে এক্সপেরিমেন্টাল গ্রুপে যাবে, কে কন্ট্রোল গ্রুপে যাবে। সো এক্সপেরিমেন্টাল গ্রুপে যাবে সাবজেক্টস হু উইল বি ট্রিটেড বাই দ্য নিউ ড্রাগ। কারণ আমার এখানে নিউ ড্রাগটা হলো আমার ইন্টারেস্ট। I want to see the effects of new drug in comparison to the old drug. So my focus is new drug, my intervention is new drug. আমি আমার স্টাডি সাবজেক্টদেরকে নিউ ড্রাগ দিয়ে তার ইফেক্ট দেখব এবং আমি এটাকে কম্পেয়ার করব উইথ দ্য ওল্ড ড্রাগ। সো patients receiving new drug will go to the experimental group and patient receiving old drug will go to the control group. Okay, আর আমার স্টাডি সাবজেক্টস হবে এখানে হাইপারটেনসিভ সাবজেক্ট, as because the drug is the anti hypertensive drug. তাহলে এইভাবে আমি দুটো গ্রুপকে সাজাবো, এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ। এখন আমার এনরোলমেন্টটা কি করে হবে, লেট আস সি। এই পার্টিকুলার রিসার্চে তোমার পপুলেশন হলো হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল, বিকজ দি ড্রাগ ইজ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। সুতরাং মাই পপুলেশন ইজ হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল, and there are so many lot of hypertensive individual in this world. এটা হলো পপুলেশন। সেই পপুলেশন থেকে আমি আমার স্যাম্পলিং টেকনিক দ্বারা, সেই স্যাম্পলিং টেকনিকটা হতে পারে র্যান্ডম স্যাম্পলিং, হতে পারে নন র্যান্ডম স্যাম্পলিং, হোয়াট এভার মেবি, আমি স্যাম্পলিং টেকনিক দ্বারা আমি একটা স্যাম্পল অফ হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল নিব। তুমি ধরে নাও আমি 100 জন হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল আমি নিলাম। এই 100 জন হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল এরা আমার স্যাম্পল কালেক্টেড ফ্রম দি পপুলেশন। এখন আমি ভাবছি বা প্ল্যান করছি হয়তোবা যে আমি এই 100 জনের মধ্যে 50 জনকে ওল্ড ড্রাগ দিয়ে চিকিৎসা করব আর 50 জনকে আমি নিউ ড্রাগ দিয়ে চিকিৎসা করব। মানে 50 জনকে আমি এক্সপেরিমেন্টাল গ্রুপে দিব, 50 জনকে আমি কন্ট্রোল গ্রুপে দিব। এই যে দেওয়াটা, কাকে নিউ ড্রাগ দিব, কাকে ওল্ড ড্রাগ দিব, এই দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আরসিটি। এই সিদ্ধান্তটা আমি কি করে নিব, এই সিদ্ধান্তটা কিন্তু আমি রিসার্চার আমার সিদ্ধান্তে করলে এটা হবে না। এই সিদ্ধান্তটা কিন্তু রোগীর মানে চয়েজের উপর ডিপেন্ড করে করলে হবে না। এটা করতে হবে সম্পূর্ণ আনবায়াসলি বাই লটারি। লটারির মাধ্যমে আমার এই স্টাডি সাবজেক্টটা যে গ্রুপে যাওয়ার সেই গ্রুপে চলে যাবে বাই লটারি। সো এখানে একটা লটারি করতে হবে, র্যান্ডম প্রসেস এখানে অ্যাপ্লাই করতে হবে। এই লটারি করে আমি দুই গ্রুপে ফেলবো, এরপরে আমি ইফেক্টটা দেখব এবং কম্পেয়ার করব। এটি আমার আরসিটি। এই যে আমি আমার স্যাম্পলটা যে সিলেক্ট করলাম, এই সিলেক্টেড স্যাম্পলটাকে আমি যে লটারি করে আমি এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপে ফেললাম, এই কাজটির নাম হলো অ্যালোকেশন। মাইন্ডেড, আমি আবারও বলছি, এই কাজটির নাম কিন্তু অ্যালোকেশন, নট স্যাম্পলিং। এটা কিন্তু স্যাম্পলিং নয়। আমার স্যাম্পলিং এর পর্ব শেষ। ওই যে পপুলেশন থেকে আমি 100 জন হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল নিলাম বাই স্যাম্পলিং,
টেকনিক, আমার স্যাম্পলিং এর পর্ব ওইখানটায় শেষ। আমি আমার স্যাম্পল কালেক্ট করেছি। এইবার এই কালেক্টেড বা সিলেক্টেড স্যাম্পলটাকে আমি যে এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপে অ্যালোকেট করলাম বাই লটারি, এটার নাম হলো র্যান্ডমাইজেশন। র্যান্ডমাইজেশন, দিস ইজ কল্ড র্যান্ডমাইজেশন। সো র্যান্ডমাইজেশন, দি টার্ম র্যান্ডমাইজেশন, আমি কিন্তু সিরিয়াসলি কথাটা বলতেছি, কারণ এই জায়গাটায় আমাদের বহু টিচারদের সমস্যা, তোমাদের সমস্যা তো আছে, বহু টিচারদের সমস্যা। মনে রাখবা, র্যান্ডমাইজেশন গোজ উইথ allocation of the selected sample in experimental and control group by lottery. So the term randomization is applied after sampling is over. Sampling যখন শেষ, স্যাম্পল কালেকশন যখন হয়ে গেল, সেই কালেক্টেড স্যাম্পলের উপর তুমি র্যান্ডমাইজেশন করে, র্যান্ডমাইজেশন টেকনিক দ্বারা মানে লটারি টেকনিক দ্বারা এই কালেক্টেড স্যাম্পলটাকে তুমি এক্সপেরিমেন্টাল এবং কন্ট্রোল গ্রুপে তুমি অ্যালোকেট করবা। সো র্যান্ডমাইজেশন গোজ উইথ অ্যালোকেশন, র্যান্ডমাইজেশন ডু বিজনেস উইথ অ্যালোকেশন, র্যান্ডমাইজেশন নেভার 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 ডু বিজনেস উইথ স্যাম্পলিং টেকনিক। এই কথাটা যেন মনে থাকে। সো র্যান্ডমাইজেশন মিনস random allocation of the selected sample in experimental and control group by lottery, এটার নাম র্যান্ডমাইজেশন। আর এটার নামই হলো আরসিটি। এই যে তুমি র্যান্ডম অ্যালোকেশন করেছো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিউটি অফ দি আরসিটি। এই র্যান্ডম অ্যালোকেশন করে তোমার একটাই সুবিধা হয়েছে, তুমি বায়াসকে অ্যাভয়েড করেছো, কোনো বায়াসনেস আর আমার এখানে নাই, ঠিক আছে? সো দিস ইজ কল্ড আরসিটি। তাহলে আরসিটির ফিচার্স গুলো কি পাইলাম? It involves human volunteer. It is an interventional study. It is prospective. It is longitudinal. It is analytical. কতগুলো যেন ভুল না হয়। Randomized মানে র্যান্ডমাইজেশনের দ্বারা আমার স্যাম্পলটাকে আমি আমার এক্সপেরিমেন্টাল এবং কন্ট্রোল গ্রুপে অ্যালোকেট করেছি, অ্যালোকেশন। And blinding maybe, may not be. Blinding is not the essential prerequisite of the RCT. তবে ব্লাইন্ডিং থাকলে ভালো। ব্লাইন্ডিং এর মানে কি দেখো, what is blinding? It is the blinding এর আরেক নাম masking, ignorance about the treatment status of the participant. পার্টিসিপেন্টদের ট্রিটমেন্ট স্ট্যাটাস সম্পর্কে ইগনোরেন্ট থাকাটাই হলো ব্লাইন্ডিং। কোন একটা পার্টিকুলার ক্লিনিক্যাল ট্রায়ালে মনে রাখবা 3 লেভেলে লোক থাকে। একদম বটম লেভেলে থাকবে যারা পার্টিসিপেন্ট পেশেন্টস, আর তার মিড লেভেলে থাকবে তোমার হলো অ্যাসেসর, যারা অ্যাসেস করবে কোন একটা ইন্টারভেনশনকে অ্যাসেস করবে ওভার দ্য স্টাডি সাবজেক্ট, আর টপ মোস্ট টায়ারে থাকবে তোমার রিসার্চার। এখন যদি এমন হয় যে যারা পার্টিসিপেন্ট তারা জানে না তারা কি নিউ ড্রাগ খেলো নাকি ওল্ড ড্রাগ খেলো, তারা কি এক্সপেরিমেন্টাল গ্রুপে আছে নাকি কন্ট্রোল গ্রুপে আছে, তারা জানে না। ওকে, কিন্তু যে অ্যাসেসর সে জানে, যে রিসার্চার সে জানে। এটার নাম হলো সিঙ্গেল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল। আর যারা পার্টিসিপেন্ট তারা জানে না তারা কি নতুন ড্রাগ খাচ্ছে না ওল্ড ড্রাগ খাচ্ছে। যে অ্যাসেসর সেও জানে না নিউ ড্রাগ খাচ্ছে নাকি ওল্ড ড্রাগ খাচ্ছে, শুধু রিসার্চার জানে কে নিউ ড্রাগ খাচ্ছে, কে ওল্ড ড্রাগ খাচ্ছে, কে এক্সপেরিমেন্টাল গ্রুপে, কে কন্ট্রোল গ্রুপে। এটার নাম ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল। আর পার্টিসিপেন্ট, অ্যাসেসর, রিসার্চার কেউ জানে না যে কোন রোগী এক্সপেরিমেন্টাল গ্রুপের, কোন রোগী কন্ট্রোল গ্রুপের, জানে না। এটার নাম ট্রিপল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল। এই ব্লাইন্ডিং গুলা কেন করা হয়? টু অ্যাভয়েড দ্য বায়াস ওভার দ্য রেসপন্স। তুমি মনে করো একটা ছোট্ট এক্সাম্পল দেই। মনে করো একটা পেশেন্ট সে জেনে গেছে সে তাকে নিউ ড্রাগ দেওয়া হয়েছে, নতুন ড্রাগ দেওয়া হয়েছে, সে জেনে গেছে এবং সে শুনেছে যে নিউ ড্রাগ নাকি বেটার দেন ওল্ড ড্রাগ। এতে করে কিন্তু আমার পার্টিসিপেন্টের একটু খুশি খুশি একটা ভাব হবে, খুব তারা মানে কমফোর্ট ফিলিংস হবে। আর এই কমফোর্ট ফিলিংস এর কারণে তার সিম্প্যাথেটিক ইনহিবিশন হবে, পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন হবে, তার ব্লাড প্রেশার এমনিতেই কমে যাবে। দেখা গেল তার ব্লাড প্রেশার কমেছে, ইট মাইট বি নট ডিউ টু ড্রাগ ইফেক্ট, রাদার ইট কুড বি ডিউ টু দ্য পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন। সুতরাং আমি কিন্তু এক্সাক্ট রেসপন্স অফ দি ড্রাগটা পেলাম না। সো পাইতে হলে কি করতে হবে? তাকে ব্লাইন্ডিং করতে হবে।
অ্যাসেসর এর ক্ষেত্রেও তাই। অ্যাসেসর যদি জানে যে এই পার্টিকুলার পেশেন্টটা নিউ ড্রাগ পাচ্ছে, এই পার্টিকুলার পেশেন্টটা ওল্ড ড্রাগ পাচ্ছে, নিউ ড্রাগ পাচ্ছে, ধরো নিউ ড্রাগ, সে কিন্তু মেজারমেন্টে বায়াসড হয়ে যাবে। রোগীর হাতে হয়তো ব্লাড প্রেশার আছে 90 মিলিমিটার মার্কারি, ওর কাছে মনে হবে 85 মিলিমিটার মার্কারি, এরকম বায়াসনেস চলে আসবে। এই সমস্ত বায়াস গুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা ব্লাইন্ডিং করে থাকি। তো ব্লাইন্ডিং করলে ভালো, তবে আবারও বলছি ব্লাইন্ডিং ইজ নট দ্য এসেনশিয়াল ফিচার অফ দি আরসিটি। তবে আউট অফ দি সিঙ্গেল ব্লাইন্ড, ডাবল ব্লাইন্ড, ট্রিপল ব্লাইন্ড আমরা সবচেয়ে বেশি করি হলো ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল, এটি সবচেয়ে বেশি করা হয়। অ্যাডভান্টেজ কি আরসিটির? ইট ইজ রিলায়েবল এবং ভ্যালিড and it can confidently prove causality and there is a good control over the confounder. Most important মানে disadvantage of the RCT বা ক্লিনিক্যাল ট্রায়াল হলো এক্সপেন্সিভ এবং টাইম কনজিউমিং and serious ethical constraint, নন কমপ্লায়েন্স এন্ড অ্যাট্রিশন। নন কমপ্লায়েন্স, রোগী ঠিক মতো ওষুধ খাইলো না, তোমার কথা ঠিক মতো ফলো করলো না, আবার অ্যাট্রিশন, লস টু ফলো আপ হতে পারে। ইট ইজ গুড ফর ইন্টারনাল ভ্যালিডিটি বাট ইট ইজ নট গুড পুয়ার এক্সটার্নাল ভ্যালিডিটি। এটা মনে রাখবো, আরসিটির এক্সটার্নাল ভ্যালিডিটি পুয়ার বাট ইন্টারনাল ভ্যালিডিটি ইজ গুড। ইন্টারনাল ভ্যালিডিটি আর এক্সটার্নাল ভ্যালিডিটির কনসেপ্টটা কি তোমাকে একটু বলি। তুমি একটা ড্রাগ দিয়েছো, কোন একটা কিছু দিয়েছো, দিয়ে তার মানে ইফেক্ট দেখতেছো, তুমি কতটা কনফিডেন্টলি, ধরো তুমি একটা ড্রাগ দিয়েছো, দেওয়ার পরে তার ব্লাড প্রেশার কমেছে মনে করো। এখন এই যে ব্লাড প্রেশারটা কমেছে, এই যে এটা ইজ ইট ডিউ টু দা ইফেক্ট অফ ড্রাগ? এই প্রশ্নের উত্তরটা তুমি কতটা কনফিডেন্টলি দিতে পারবা? যত কনফিডেন্টলি বলতে পারবা ইয়েস দিস রেসপন্স ইজ ডিউ টু দিস ইন্টারভেনশন, তাতে আর কোনো সন্দেহ নাই, তখন এটাকে বলা হয় হাই ইন্টারনাল ভ্যালিডিটি। আরসিটিতে ইন্টারনাল ভ্যালিডিটি খুবই হাই, এই জন্য যে আমরা যখন আরসিটিতে পেশেন্ট সিলেকশন করি, এনরোলমেন্ট করি, একদম মেটিকুলাসলি অল কাইন্ডস অফ কনফাউন্ডিং ভেরিয়েবলকে অ্যাড্রেস করে, কনফাউন্ডিং ভেরিয়েবলকে বাদ দিয়ে আমরা পেশেন্ট সিলেকশন করি, যার জন্য আমরা বলতে পারি যে এই যে রেসপন্সটা আমি পেয়েছি, এই রেসপন্সটা কনফাউন্ডিং ভেরিয়েবলের জন্য নয়, এই রেসপন্সটা আমার হয়েছে ডিউ টু আমার মাই ইন্টারভেনশন। আমি এত চুলচারা বিশ্লেষণ করে, এত মানে স্ট্রিক্ট ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া ফুলফিল করে, মানে 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 মিট আপ করে আমি সাবজেক্ট নিয়েছি, যে সাবজেক্টের মধ্যে আমার কোনো কনফাউন্ডিং ভেরিয়েবল নাই। সুতরাং যেখানে কনফাউন্ডিং ভেরিয়েবল নাই, সেখানে যদি আমি কোনো রেসপন্স দেখতে পাই, তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি দ্যাট রেসপন্স ইজ ডিউ টু মাই ইন্টারভেনশন, ডিউ টু মাই এক্সপোজার। এই কনফিডেন্সটা যত হাই, ততই তোমার ইন্টারনাল ভ্যালিডিটি হাই। মানে ডিগ্রি অফ কনফিডেন্স টু সে দ্যাট দিস পার্টিকুলার রেসপন্স দ্যাট আই হ্যাভ গট, it is the response of my intervention, it is the response of my exposure variable, এটার নাম ইন্টারনাল ভ্যালিডিটি। এটা হলো খুবই হাই থাকে ইন আরসিটি অর ইন ক্লিনিক্যাল ট্রায়াল, বাট ইন আরসিটির এক্সটার্নাল ভ্যালিডিটি ইজ পুয়ার। তাহলে এক্সটার্নাল ভ্যালিডিটির কনসেপ্টটা কি? ভ্যালিডিটির কনসেপ্টটা হলো যে তুমি যে একটা রিসার্চ করে, একটা এক্সপেরিমেন্ট করে একটা ফান্ডিংস পেয়েছো, সেই ফান্ডিংসটা তুমি তোমার টোটাল পপুলেশনের উপরে জেনারেলাইজ করা যাবে কি যাবে না, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা বলে এক্সটার্নাল ভ্যালিডিটি। যদি মনে করো যে আমার এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংসটা একদম টোটাল পপুলেশনের উপরে অ্যাপ্লিকেবল, তাহলে বলতে হবে যে এক্সটার্নাল ভ্যালিডিটি ইজ ভেরি হাই। এবং সেটা কখন হবে? তখনই যদি তোমার যে সিলেক্টেড স্যাম্পলের উপর তুমি কাজ করেছো, সেই সিলেক্টেড স্যাম্পলটা যদি রিপ্রেজেন্টেটিভ টু দ্য পপুলেশন হয়, পপুলেশন যদি রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে তুমি তোমার স্যাম্পলের ডেটাটাকে পপুলেশনের উপরে জেনারেলাইজ করতে পারবা। স্যাম্পল থেকে যে তথ্য পেয়েছো, তুমি বলতে পারবা এই তথ্য ইজ অ্যাপ্লিকেবল টু দ্য টোটাল পপুলেশন ইফ দ্য sample over which you have done the experiment, if that sample is representative to the population. Unfortunately in RCT and clinical trial আমরা যে স্যাম্পলের উপর কাজ করি, সেই স্যাম্পলটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে ব্যর্থ হয়, এই জন্য যে আমরা অনেক চুলচারা বিশ্লেষণ করে, অনেক কিছু ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া দিয়ে বাদ দিয়ে আমরা এমন একটা স্যাম্পল নেই যে স্যাম্পলটা ফাইনালি দেখা যায় যে পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে
মানে প্রায়শ ব্যর্থ হয়। আর as because this sample that we use in RCT fails to represent the population, so the data, the information that we get from the sample in case of RCT, usually that information cannot be that much generalized over the total population, so external validity is poor. এই কথাগুলো মনে রাখো। এবার আসো আমরা একটু স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি, যেগুলো তোমাদের পরীক্ষা আসে সেগুলো আমি একটু বলবো। প্রথমে আসো যে ডাটা সামারাইজেশন কি করে করতে হয়, ডাটাটাকে রিডাকশন কি করে করতে হয়। মাস্টার টেবিল দিয়ে করতে পারি, ফ্রিকোয়েন্সি টেবিল দিয়ে করতে পারি, কন্টিনজেন্সি টেবিল বা ক্রস টেবিল দিয়ে ডাটা সামারাইজেশন করতে পারি, মানে ডাটাকে রিডিউস করে প্রেজেন্ট করা। যেমন এই যে দেখো, আমি একটা ফ্রিকোয়েন্সি টেবিল করলাম, 500 ছাত্রের পরীক্ষার নাম্বারের 500 ছাত্রের পরীক্ষার নাম্বার নিয়ে আমি একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করে তোমাকে দেখিয়ে দিলাম, ছোট্ট স্পেসের মধ্যে রেজাল্টটা প্রেজেন্ট করলাম। এই যে একদিকে ক্লাস ইন্টারভ্যাল দিলাম 0 to 20, এইদিকে ফ্রিকোয়েন্সি 0 to 20, 20 to 40, 40 to 60, 80, 100, পাশে দিলাম ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি শব্দের অর্থ হলো নাম্বার অফ টাইমস এ ডেটা অকার ইন এ ডাটা সেট। কোন একটা পার্টিকুলার ডাটা সেটে কোন একটা পার্টিকুলার ডাটা কতবার পাওয়া গেল। মনে করো তোমার ক্লাসের কোন একটা পরীক্ষায় 95 পেয়েছে 10 জন ছাত্র, 95 পেয়েছে, তাহলে 95 এর ফ্রিকোয়েন্সি হবে 10। মনে করো মানে 10 পেয়েছে 3 জন ছাত্র, তাহলে 10 এর ফ্রিকোয়েন্সি হবে 3। এই ফ্রিকোয়েন্সিটা তুমি ইন্ডিভিজুয়াল ভ্যালু ধরে বের করতে পারো, আবার একটা রেঞ্জ ধরে বের করতে পারো, যেমনটি আমি এখানে করেছি। 0 to 20 ফ্রিকোয়েন্সি 30, 20 to 40 ফ্রিকোয়েন্সি 50। এইটা হলো তোমার ফ্রিকোয়েন্সি টেবিল। এই ফ্রিকোয়েন্সি টেবিলটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই, যদি আমি এইভাবে রেজাল্টটাকে সামারাইজ না করতাম, আমার 500 ছাত্রের পরীক্ষার নাম্বারটা যদি আমি অ্যাকর্ডিং টু দ্য রুল নাম্বার লিখে দেই তোমাকে, লিখতে পারি আমি 20-25টা কাগজের মধ্যে একদিকে রোল নাম্বার লিখবো, আরেকদিকে তার প্রাপ্ত নাম্বার লিখবো। এটা হলো রেজাল্ট শিট, দ্যাট ইজ আ র ডাটা, র ডাটা। এইভাবে 10-15-20টা কাগজের মধ্যে যদি 500 ছাত্রের পরীক্ষার নাম্বারটা আমি লিপিবদ্ধ করে তোমার সামনে দিয়ে আমি বলি যে আমার পরীক্ষার ছাত্রদের পরীক্ষার রেজাল্টটা তুমি ভালো করে মনোযোগের সাথে দেখো, এবং তুমি খুবই মনোযোগের সাথে একদম রোল নম্বর 1 থেকে রোল নম্বর 500 পর্যন্ত এক নজর তুমি দেখে গেছো। দেখে যাওয়ার পরে তোমাকে যদি প্রশ্ন করি যে বলো তো দেখি 20-এর নিচে কয়জন ছাত্র পেয়েছে, তুমি উত্তর দিতে পারবে না। 80-র উপরে কতজন ছাত্র পেয়েছে, তুমি উত্তর দিতে পারবে না। আমার মেজরিটি ছাত্রের নাম্বারটা কোথায় আছে, তুমি উত্তর দিতে পারবে না। কিন্তু এইবার দেখো তো সেই উত্তরগুলো পাওয়া যায় কিনা। 20-এর নিচে কয়জন ছাত্র আছে, এই যে 30 জন। 80-র উপরে কতজন ছাত্র আছে, এই যে 20 জন। মেজরিটি ছাত্রের নাম্বার কোথায়, এই যে 60 থেকে 80। এই যে কোন একটা পার্টিকুলার ডেটার স্যালিয়েন্ট ইনফরমেশন, স্যালিয়েন্ট ফিচার গুলো সম্পর্কে বুঝতে হলে তোমাকে ডাটাটাকে সামারাইজ করতে হবে, আদারওয়াইজ হবে না। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দি ডাটা সামারাইজেশন। এই যে দেখো আরেকটা টেবিল করে দেখাইলাম তোমাকে ডাটা সামারাইজ। তোমাকে বলতে পারি না যে আমার এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গত 6 মাসের গাইনি ওয়ার্ডের মুড অফ ডেলিভারি দেখাও, কয়টা নর্মাল হয়েছে, কয়টা ফরসেপ হয়েছে, কয়টা এলইউসিএস হয়েছে। এটা একটা ফ্রিকোয়েন্সি টেবিল। একটু খেয়াল করে দেখো, এই ফ্রিকোয়েন্সি টেবিলে আমি যে ভ্যারিয়েবলটা ইউজ করেছি সেটা হলো মুড অফ ডেলিভারি, আর এই ভ্যারিয়েবলটা হলো একটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। কিন্তু আমার আগের যে টেবিলটা ছিল, এই টেবিলে আমি যে ডাটাটা ইউজ করেছি সেই ডাটাটা হলো পরীক্ষার নাম্বার, আর সেই পরীক্ষার নাম্বারটা কিন্তু একটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। এইবার শুধু একটা কথা মনে রাখবা, কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে যদি কখনো কোনো ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করা হয়, তখন সেই ফ্রিকোয়েন্সি টেবিলের আরেকটা বিশেষ নাম হয়ে যায়, আর সেই নামটা হলো যে কন্টিজেন্সি টেবিল। সো কন্টিজেন্সি টেবিল ইজ দ্য ফ্রিকোয়েন্সি টেবিল ডান উইথ কোয়ালিটেটিভ ডেটা। জাস্ট এটুকু মনে রাখো। ডেটার লোকেশন সম্পর্কে জানতে হবে, এগুলো একটু পরীক্ষায় আসে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। পজিশন অফ এ ডেটা ইন এ ডাটা সেট কম্পেয়ার টু আদার ডাটা। কোন একটা ডাটা সেটে কোন একটা পার্টিকুলার ডাটার পজিশন কোথায়, অবস্থানটা কোথায়, ইন কম্পারিজন টু আদার ডাটা অফ দ্যাট ডাটা সেট। ঠিক আছে? এমন কি হতে পারে না, কোন একটা কম্পিটিটিভ পরীক্ষায় তুমি 10 নম্বর পাইয়া ফার্স্ট হইতে পারো না? হ্যাঁ, হতেই পারে। আবার কোন একটা কম্পিটিটিভ পরীক্ষায় তুমি 60 পেয়ে একদম লাস্ট হইতে পারো। সুতরাং 10 পাইলেও অনেক সময় খুশির খবর, যদি আমার বাকি সবাই আমার 10-এর নিচে থাকে। আবার 60 পেয়েও আমার দুঃখের খবর,
যদি বাকি সবাই 60-র উপরে থাকে, তাই না? আমি 80 পেয়েছি পরীক্ষায়, তাতে কি হয়েছে? কিন্তু বাকি সবাই 80-র উপরে, আই এম দ্য লাস্ট পারসন। সুতরাং এই যে তুমি পরীক্ষাটা দিতে যাচ্ছ পার্ট 1 এফসিপিএস পার্ট 1, এমনও হতে পারে যে পার্ট 1 পরীক্ষার মধ্যে হাইয়েস্ট নাম্বার 30 পেয়েও পাস হতে পারে। এরকম যদি আমি এরকম চিন্তা করি যে আমি প্রথম কি বলে 30% কে নিয়ে নিব, ডাজন্ট ম্যাটার তুমি কত পেয়েছো, ডাজন্ট ম্যাটার, হাইয়েস্ট নাম্বার 30, কিন্তু আমি প্রথম 30% কে নিয়ে নিলাম, পাস ডিক্লেয়ার করলাম। কাজে 30 পেয়েও তুমি পাস ডিক্লেয়ার হতে পারে, আবার 60 পেয়েও তুমি মানে পাস ডিক্লেয়ার নাও হতে পারে, ফেল হয়ে যেতে পারে, কারণ তুমি পাইছো 60 কিন্তু বাকি সবাই 60-র উপরে, তো তুমি তো ফেল। এই জন্য বলা হয় যে ডাটার লোকেশন জানতে হবে, পজিশন অফ এ ডেটা ইন এ ডাটা সেট কম্পেয়ার টু আদার ডেটা। সেটা কি দিয়ে করা হয়? লোকেশন, মেজার্স অফ লোকেশন। তাহলে লোকেশন সম্পর্কটা বুঝেছো, যে ডাটার লোকেশন বলতে বুঝি পজিশন অফ এ ডেটা ইন এ ডাটা সেট কম্পেয়ার টু আদার ডেটা। এখন এই ডাটার লোকেশনটা বাইর করার জন্য আমরা কি কি স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করি, জাস্ট এই নামগুলা মনে রাখবা, খালি মেজার্স অফ লোকেশন অফ এ ডেটা। নাম্বার 1 মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এর আন্ডারে আবার 3টা, মিন, মিডিয়ান, মোড, পার্সেন্টাইল, ডেসাইল, কোয়ার্টাইল। এই 4টার নাম মনে রাখবা এজ এ মেজার্স অফ লোকেশন। ওকে, এটা যেন ভুল না হয়। আবার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে মিন, মিডিয়ান, মোড। কাজে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আন্ডারে 3টা কথা, মিন, মিডিয়ান, মোড, এন্ড দিস মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইন আদার ওয়ে ইট ইজ অলসো এ মেজার অফ লোকেশন। কাজে দুইভাবে কথাটা মনে রাখবা। মিন, মিডিয়ান, মোড সম্পর্কে তোমাদের ধারণা আছে, আমি এটা মানে তোমাকে একটু আলোচনা করি। পার্সেন্টাইল, ডেসাইল এবং কোয়ার্টাইল বলতে আমরা কি বুঝি। আসো, পার্সেন্টাইল হইতে পারে পার্সেন্টাইল 1, পার্সেন্টাইল 2, 3 থেকে আপ টু পার্সেন্টাইল 99। জিনিসটা কি একটু খেয়াল করো। পার্সেন্টাইল বের করতে হলে তুমি কি করবা? ডাটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবা। আবারও বলছি, অ্যাসেন্ডিং অর্ডারে ডাটা সাজাবা, নট ইন ডিসেন্ডিং অর্ডার। এবার তুমি কি করবা? তুমি টোটাল ডাটা সেটটাকে 100টা ইকুয়াল ভাগে ভাগ করবা। যদি 100টা ইকুয়াল ভাগে ভাগ করতে চাও, তাহলে এরকম লাইন কাটতে হবে তোমার 99টা, এরকম লাইন কাটবা 99টা লাইন দিয়ে তুমি টোটাল ডাটা সেটটাকে 100টা ইকুয়াল ভাগে ভাগ করে ফেলো। ওকে, এইবার এই যে 99টা লাইন দিয়ে তুমি তোমার টোটাল ডাটা সেটটাকে 100টা ইকুয়াল ভাগে ভাগ করলা, এই প্রত্যেকটা লাইন হবে এক একটা পার্সেন্টাইল। নামকরণ করবা নিচ থেকে, পার্সেন্টাইল 1, 2, 3, 4 আপ টু পার্সেন্টাইল 99। বুঝছো? তাহলে আমি কি বলেছি? প্রথমে আমি ডাটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, এরপরে আমি গোটা ডাটা সেটটাকে 100টা ইকুয়াল ভাগে ভাগ করব বাই 99 ইমাজিনারি লাইন। এই প্রত্যেকটা ইমাজিনারি লাইন হবে আমার এক একটা পার্সেন্টাইল। আমি নাম দিব নিচ থেকে উপরের দিকে, বিলো আপওয়ার্ড, পার্সেন্টাইল 1, পার্সেন্টাইল 2, পার্সেন্টাইল 3, পার্সেন্টাইল 4 আপ টু পার্সেন্টাইল 99। এবার তুমি ইন্টারপ্রিটেশনে আসো। মনে করো তুমি পার্সেন্টাইল 1 এ তুমি আছো, এখানে একটা ভ্যালু পাবা, পার্সেন্টাইল 1 এ একটা ভ্যালু পাওয়া যাবে, পার্সেন্টাইল 2 তে একটা ভ্যালু পাওয়া যাবে, পার্সেন্টাইল 3 তে একটা ভ্যালু পাওয়া যাবে, পার্সেন্টাইল 4 এ একটা ভ্যালু পাওয়া যাবে। তুমি ধরে নাও তুমি পার্সেন্টাইল 1 এ তুমি আছো, তাহলে পার্সেন্টাইল 1 এর নিচে কি পরিমাণ ডাটা থাকবে? পার্সেন্টাইল 1 এর নিচে কি পরিমাণ ডাটা আমরা পাবো? উত্তর হলো 1% ডাটা, মানে 100 ভাগের 1 ভাগ ডাটা পাবো P1 এর নিচে, আর P1 এর উপরে পাবো 100 ভাগের 99 ভাগ ডাটা, মানে 99% ডাটা থাকবে P1 এর উপরে আর 1% ডাটা থাকবে P1 এর নিচে। একইভাবে তুমি মনে করো P3 তে আসো, তাহলে তোমার নিচে হবে 3% ডাটা আর তোমার উপরে হবে 97% ডাটা। ধরো তুমি P4 এ আসো, তাহলে তোমার নিচে হবে 4% ডাটা, তোমার উপরে হবে 96% ডাটা। মনে করো তুমি P99 এ আসো, তাহলে তোমার নিচে হবে 99% ডেটা আর তোমার উপরে হবে 1% ডেটা। দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দি পার্সেন্টাইল। জাস্ট এইটুকু মনে রাখবে। তাহলে তোমার P1 এর নিচে কত পার্সেন্ট ডাটা বললাম? 1% ডাটা। আর P99 এর উপরে কত পার্সেন্ট ডাটা? 1% ডাটা। তাহলে আমার P1 থেকে P99 এই রেঞ্জের ভিতরে কত পার্সেন্ট ডাটা পাবো?
98% ডাটা পাওয়া যাবে। বুঝা গেছে? দিস ইজ পার্সেন্টাইল, 80% আর কিছু না। তোমরা কি করবা, কম্পিউটারে ডাটাটাকে এন্ট্রি দিবা, কম্পিউটারে ডাটা এন্ট্রি দিয়ে শুধু বলবা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে, কম্পিউটার নিজে নিজে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলবে। এবং শুধু কম্পিউটারকে বলবা P1 এর ভ্যালুটা কত আমাকে বলো, বলে দিবে তোমাকে। P4 এর ভ্যালুটা কত আমাকে বলো, বলে দিবে তোমাকে। এবং এই প্রত্যেকটা পার্সেন্টাইলের ভ্যালু তোমার সামনে হাজির হয়ে যাবে, তুমি শুধু ইন্টারপ্রিটেশনটা বুঝতে হবে। এটি হলো তোমার পার্সেন্টাইল। ঠিক আছে? এই পার্সেন্টাইলের ইউজ আমরা দেখেছি আমাদের মেডিকেল এখন ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে পার্সেন্টাইল। যেমন ধরো বলা হয় লো বার্থ ওয়েট বেবি ডেফিনেশন কি, সেই লেস দেন 2.5 কেজি এখন আর নাই। এখন বলবে যে বার্থ ওয়েট লেস দেন পার্সেন্টাইল 10, পার্সেন্টাইল 10 এর নিচে বার্থ ওয়েট পড়লে এটা লো বার্থ ওয়েট বেবি। এখন এই পার্সেন্টাইল 10টা আমার দেশে কত তুমি জানতে চাও, এটা তো খুব সহজ। তুমি কি করবা, তুমি 5,000 10,000 নিউ বর্ন বেবি, হেলদি, আনকমপ্লিকেটেড, ফুল টার্ম ডেলিভারি, এরকম 5,000 10,000 নিউ বর্ন বেবির বার্থ ওয়েট নাও, নিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। সাজিয়ে কম্পিউটারকে বলো আমাকে P10 দাও। কম্পিউটার তোমাকে P10 বলে দিল 4 কেজি। 4 কেজি, P10 এ 4 কেজি আছে, তার অর্থ কি? তার অর্থ হলো 4 কেজির নিচে 10% বাচ্চা, 10% নিউ বর্ন, আর 4 কেজির উপরে 90% নিউ বর্ন। আর এই P10টা সবসময় একটা কাট অফ পয়েন্ট হিসেবে ধরা হয়, এটা ইন্টারন্যাশনালি এগ্রিড একটা কাট অফ পয়েন্ট P10, পার্সেন্টাইল 10। তোমার মানে নর্মাল বার্থ হইতে হলে তার বার্থ ওয়েটটা P10 এর উপরে পড়তে হবে। এখন আমার দেশের নিউবর্ন বেবির বার্থ ওয়েটের P10 যদি 4 কেজি হয়, তাহলে তোমার ইন্টারপ্রিটেশন হলো আমাদের দেশের নিউবর্ন বেবি 10% নিউবর্ন বেবির বার্থ ওয়েট থাকবে 4 কেজির নিচে। সুতরাং আমার দেশের জন্য লো বার্থ ওয়েট বেবির কাট অফ পয়েন্ট হবে 4 কেজি। সুতরাং এই 2.5 কেজি বলার দরকার নাই, তুমি বললো P10 লেস দেন P10। এইভাবে আমরা বিভিন্ন ভাবে এক্সপ্রেস করি। আজকাল বিভিন্ন ইন্টারন্যাশনাল পরীক্ষার রেজাল্ট কিন্তু দেয় মানে পার্সেন্টাইলে রেজাল্ট দিয়ে দেয়। তুমি কত নম্বর পেয়েছো এটা বলবে না, পার্সেন্টাইল রেজাল্ট দিয়ে দিবে, বলবে যে ইউর স্কোর করসপন্ড টু দা P3। যদি এরকম একটা রেজাল্ট তোমার স্ক্রিনে আসে যে একটা মানে গ্লোবাল পরীক্ষা দিয়েছো আর সেই পরীক্ষার রেজাল্ট আসছে যে ইউর স্কোর, তোমার প্রাপ্ত নম্বর P3 সাথে করসপন্ড করেছে, মানে তুমি P3 তে আসো, এবার বুঝানো তোমার পরীক্ষাটা কেমন হয়েছে। তার মানে তুমি এমন একটা নাম্বার পেয়েছো, পেয়ে P3 তে আসো যে তোমার নিচে আছে মাত্র 3% ছাত্র আর তোমার উপরে আছে 97% ছাত্র। এমন পরীক্ষায় তোমার কোনো আশা ভরসা নাই। এই হলো তোমার পার্সেন্টাইল। এবার বলো তো মিডিয়ান মানে তো হলো, মিন মানে তো অ্যারিথমেটিক মিন, মিডিয়ান মানে হলো তো মাঝখানের ভ্যালুটা, মাঝখানের ভ্যালু, ডাটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে মাঝখানে কোন ভ্যালুটা আছে দেখবে হলো মিডিয়ান। আর মিডিয়ান ভ্যালুর উপরে থাকবে 50% ডাটা, নিচে থাকবে 50% ডাটা। তাহলে আমার কোন পার্সেন্টাইল মিডিয়ান ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে? উত্তর হলো P50। P50 এর নিচে 50% ডাটা, উপরে 50% ডাটা। সো P50 তে যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা হলো তোমার মিডিয়ান। এবার আসো ডেসাইল। ডেসাইল সেই একই কনসেপ্ট, তুমি অ্যাসেন্ডিং অর্ডারে ডাটা সাজাবা, এইবার তুমি টোটাল ডাটা সেটটাকে মোট 10টা ভাগে ভাগ করবা। 10 ভাগে ভাগ করতে হলে 9টা লাইন কাটতে হবে, প্রত্যেকটা লাইন হবে এক একটা ডেসাইল, D1 D2 D3 D4 এন্ড D9, ডেসাইল 9। একই কনসেপ্ট। মনে করো তুমি D1 এ আসো, তার অর্থ কি তোমার নিচে 10% ডেটা আর তোমার উপরে 90% ডেটা। ধরো তুমি D4 এ আসো, তাহলে তোমার নিচে মানে কি বলে 40% ডেটা, তোমার উপরে 60% ডেটা। মনে করো তুমি D5 এ আসো, তাহলে তোমার নিচে 50% ডেটা, তোমার উপরে 50% ডেটা। সুতরাং D5 will correspond to the median value of the data set. তাহলে D9 এ তুমি যদি থাকো তাহলে তোমার নিচে 90% ডেটা আর তোমার উপরে হবে 10% ডেটা, উপরে 10% ডেটা। এই তো ঠিক আছে। তাহলে D9 এর উপরে 10% ডেটা আর D1 এর নিচে 10% ডেটা, তাহলে D1 থেকে D9 এর মধ্যে কত পার্সেন্ট ডেটা? এই যে 80% ডেটা। এটার নাম দিয়েছে IDR, ইন্টার ডেসাইল রেঞ্জ। ওকে, ভেরি সিম্পল। D1 এর নিচে 10% ডেটা আর D9 এর উপরে 10% ডেটা, তাহলে D1 থেকে D9 এই রেঞ্জের ভিতরে থাকবে 80% ডেটা। এটার নাম IDR অর ইন্টার ডেসাইল রেঞ্জ।
এবার আসো কোয়ার্টাইল। কোয়ার্টাইল হবে 3টা, সেম। সাজাও ডাটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দাও। এইবার তুমি ডাটাটাকে 4টা ভাগে ভাগ করো এবং কয়টা লাইন কাটবা? 3টা লাইন। কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল 3, এক একটা লাইন এক একটা কোয়ার্টাইল। কোয়ার্টাইল 1 এর নিচে কত পার্সেন্ট ডেটা? 25%। আর কোয়ার্টাইল 1 এর উপরে 75% ডেটা। কোয়ার্টাইল 2 এর নিচে 50%, কোয়ার্টাইল 2 এর উপরে 50% ডেটা। তাহলে কোয়ার্টাইল 2 উইল রিপ্রেজেন্ট দ্য মিডিয়ান ভ্যালু, মিডিয়ান ভ্যালু অফ দি ডাটা সেট। ওকে, তাহলে এবার আসো কোয়ার্টাইল 1 তার নিচে 25% ডেটা, আর কোয়ার্টাইল 3 তার উপরে 25% ডেটা। তাহলে কোয়ার্টাইল 1 থেকে কোয়ার্টাইল 3 এই রেঞ্জের ভিতরে হবে তোমার 50% ডেটা। আর এটাকে বলা হয়েছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এই তো। এখন আসো মেজার্স অফ ডিসপারশন বা স্প্রেড কি কি আছে। মেজার্স অফ ডিসপারশন, তোমাকে ডিসপারশন শব্দের অর্থ কি, স্প্রেড শব্দের অর্থ কি? ডিসপারশন বা স্প্রেড শব্দের অর্থটা হলো যে কোন একটা পার্টিকুলার ডাটা সেটের ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর মধ্যেকার পারস্পরিক দূরত্ব, একটা ডাটা থেকে আরেকটা ডাটার দূরত্ব কত, এই দূরত্বটা যত বেশি হবে ততই বলবা ডিসপারশন বেশি বা স্প্রেড বেশি। ওকে, আর এই দূরত্বটা যত কম হবে ততই বলবা ডিসপারশন কম, স্প্রেড কম। তুমি ধরো না, একটা এক্সাম্পল দিচ্ছি, যে তোমার ক্লাসের পরীক্ষা নিয়েছো ছাত্রদের, এবং এই ছাত্রদের পরীক্ষার নাম্বারটা দেখলা তুমি, লোয়েস্ট ভ্যালু হইলো সে 40 আর হাইয়েস্ট ভ্যালু হইলো তোমার কি বলে 60, মানে 40 থেকে 60-এর ভিতরে তোমার ক্লাসের 500 ছাত্রের পরীক্ষার নাম্বারটা আছে। এইগুলো একটা পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা নিলা, সেই পরীক্ষায় দেখা গেল যে ছাত্রদের পরীক্ষার নাম্বারটা 5 থেকে 95 এর ভিতরে আছে, মানে লোয়েস্ট নাম্বারটা 5, হাইয়েস্ট নাম্বারটা 95। তো যে পরীক্ষায় লোয়েস্ট নাম্বার 5, হাইয়েস্ট নাম্বার 95, সেই পরীক্ষার ছাত্রদের নাম্বারের মধ্যে পারস্পরিক দূরত্ব অবশ্যই বেশি, তার মানে স্প্রেড বেশি, ডিসপারশন বেশি। আর যে পরীক্ষার ছাত্রদের নাম্বারটা খুব ন্যারো রেঞ্জের ভিতরে আছে, এই 40 থেকে 60-এর ভিতরে, বা 60 থেকে 80-র ভিতরে সব ছাত্রের নাম্বার, 50 থেকে 80-র ভিতরে সব ছাত্রের নাম্বার, তাহলে বুঝতে হবে এখানে স্প্রেড কম বা ডিসপারশন কম। কোন একটা পার্টিকুলার ডাটা সেটের এই যে স্প্রেড, এই যে ডিসপারশন, সেটা মেজার করার কি কি স্ট্যাটিস্টিক্যাল টুল আছে আমি এটার ভিতরে যাব না। আমি শুধু বলবো যে এই 7টা নাম তুমি ঝাইরা মুখস্থ করবা, আপাতত বুঝার দরকার নাই, শুধু মুখস্থ করবা। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মনে রাখবা, মোস্টলি ইউজড মেজার অফ ডিসপারশন, রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ইন্টার ডেসাইল রেঞ্জ এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কাজে দুইটা জিনিস তোমার সামনে হাজির করলাম, এক মেজার্স অফ লোকেশন, আর একটা হলো মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ লোকেশনের মধ্যে আরেকটা ছোট্ট কথা বলেছি, যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড। তাহলে মেজার্স অফ লোকেশনের আন্ডারে 4টা কথা, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, পার্সেন্টাইল, ডেসাইল, কোয়ার্টাইল। আর মেজার্স অফ স্প্রেডের মধ্যে বলেছি রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, আইকিউআর, আইডিআর, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই নামগুলা জাস্ট মুখস্থ করে ফেলবা, এখান থেকে অনেক প্রশ্ন আসে, দুইটার সাথে মিলায়া দিবে, বলবে যে ফলোইং আর দা মেজার্স অফ ডিসপারশন, এখান থেকে কিছু ওইখান থেকে কিছু দিয়ে একটা এমসিকিউ বানিয়ে ফেললো। সুতরাং এই জায়গাটা তোমার খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই পরীক্ষায় আসে। এখন আসো প্রবাবিলিটি নিয়ে একটু কথা বলি। প্রবাবিলিটি কথাটার অর্থ কি? অর্থ হলো চান্স অফ অকারেন্স অফ এন ইভেন্ট, কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা কত, এটার নাম হলো প্রবাবিলিটি। আমরা এই প্রবাবিলিটি নিয়ে অনেক কথাবার্তা বলি, যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, আজকে মেঘ কি বলে রোদ ওঠার সম্ভাবনা কত, তুমি আমার জীবনে আসার সম্ভাবনা কত। কেউ কারোর কাছে যদি যায়, কোনো ছেলে কোনো মেয়ের কাছে, কোনো মেয়ে কোনো ছেলের কাছে যদি যায়, তাহলে যাওয়ার আগে কিন্তু এই প্রবাবিলিটি ক্যালকুলেট করে, যে তার কাছে যে আমি যাচ্ছি অনার্ড হওয়ার সম্ভাবনা কত, মানে অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা কত, রিজেক্টেড হওয়ার সম্ভাবনা কত, এগুলা চিন্তা ভাবনা করে মানুষ সিদ্ধান্ত নেয়। তুমি যে এইবার পরীক্ষা ফর্ম ফিল আপ করেছো, পার্ট 1 পরীক্ষা দিবা, সেটাও কিন্তু করেছো তুমি ডিপেন্ডিং অন প্রবাবিলিটি। তোমার মনে সাই দিয়েছে যে এইবার পাস করার সম্ভাবনা আছে, পাস করার সম্ভাবনা 100%,
এই তুমি কিন্তু পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছো। যদি এমন হইতো যে এই পরীক্ষায় পাস করার পসিবিলিটি মানে প্রবাবিলিটি জিরো, তুমি কিন্তু ফর্ম ফিল আপই করতে না। কাজে আমাদের সমস্ত কর্মকাণ্ড কিন্তু গাইডেড হচ্ছে বাই প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি মানে হলো চান্স অফ অকারেন্স অফ এন ইভেন্ট, কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা। আর প্রবাবিলিটি ভ্যালু, যেটাকে সংক্ষেপে বলি পি ভ্যালু, এটা হলো নিউমারিক্যাল এস্টিমেট অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটি একটা গাণিতিক এস্টিমেট। আর সেই পি ভ্যালুটা কত থেকে কত? এই যে 0 থেকে 1। তাহলে তিনটা কথা বললাম, হোয়াট ইজ প্রবাবিলিটি এন্ড হোয়াট ইজ পি ভ্যালু, আর পি ভ্যালু কত থেকে কত, এটা মনে রাখবা 0 থেকে 1। পি ভ্যালু যদি 0 হয় তাহলে মনে রাখবা এই ঘটনা কোনোদিন ঘটবে না, কখনো ঘটবে না। পি ভ্যালু যদি 0 হয় এটা কোনোদিন ঘটবে না। কেউ যদি তোমাকে বলে যে আমি তোমাকে এই মুহূর্তে আকাশের চাঁদ তোমার জন্য এনে দেব, এই কথার পি ভ্যালু কিন্তু 0, একদম স্ট্রেট 0। এটা কোনোদিন সম্ভব না, কোনোদিন হবে না। হ্যাঁ, মায়েরা তার বাচ্চাকে কোলে নিয়ে গান গায়, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এই যে গানটা গায়, এই গানের পি ভ্যালু কিন্তু 0, এটা কোনোদিন হবে না। কাজে যে ঘটনা কখনো ঘটবে না সেই ঘটনার পি ভ্যালু হলো 0। মানে যে ঘটনার পি ভ্যালু 0 এই ঘটনা কোনোদিন বাস্তবে ঘটবে না। আর যে ঘটনার পি ভ্যালু 1 এটা অবশ্যই ঘটবে। যেমন মানুষের মৃত্যুর পি ভ্যালু কত? মানুষের মৃত্যুর পি ভ্যালু প্রবাবিলিটি কত? মানে একদম 1, কোনো কথা নাই। কাজে পি ভ্যালু 0 মানে নো চান্স অফ দি ইভেন্ট টু অকার। যেমন প্রবাবিলিটি অফ সার্ভাইভাল আফটার দি অ্যাটাক অফ র্যাবিজ, প্রবাবিলিটি অফ সার্ভাইভাল আফটার দি অ্যাটাক অফ র্যাবিজ, এটা এখনো পর্যন্ত 0। পি ভ্যালু 1 মানে ঘটনা ঘটবেই। তারপরে পি ভ্যালু 0.5 মানে 50% চান্স অফ দি ইভেন্ট টু অকার। যেমন একটা প্রেগন্যান্ট লেডি তোমাকে যদি বলে যে আমার ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা কত, পি ভ্যালু কত, বলে দিবা পি ভ্যালু 0.5, 50% চান্স টু হ্যাভ এ মেল, মানে কি বলে বেবি। পি ভ্যালু 0.05 মানে 5% চান্স অফ দি ইভেন্ট টু অকার। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ পি ভ্যালু এবং ইন্টারপ্রিটেশন অফ দি পি ভ্যালু। এখন এই পি ভ্যালুর কনসেপ্টটা মাথায় রেখে একটা ছোট্ট জায়গায় আসো, এই জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন? বলছে ডিস্ট্রিবিউশন অফ এ ভ্যারিয়েবল ইন পপুলেশন। এই দুটা শব্দ উচ্চারণ করলাম, ভ্যারিয়েবল এবং পপুলেশন। মানে বাংলায় যদি বলি তাহলে বলতে হবে এইভাবে যে পপুলেশনের মধ্যে কোন একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশনটা কেমন আমি দেখতে চাই। ডিস্ট্রিবিউশন অফ এ পার্টিকুলার ভ্যারিয়েবল ইন পপুলেশন। মনে করো একটা এক্সাম্পল দিই তোমাকে, যে আই ওয়ান্ট টু নো দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ সিস্টোলিক ব্লাড প্রেশার অফ দি ডক্টরস অফ বাংলাদেশ। বাংলাদেশের ডাক্তারদের সিস্টোলিক ব্লাড প্রেশারের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমি দেখব। তাহলে আমার এখানে পপুলেশন হলো অল ডক্টরস অফ বাংলাদেশ, আর আমার ভেরিয়েবল অফ ইন্টারেস্ট হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। ওকে, আমার পপুলেশন হলো অল ডক্টরস অফ বাংলাদেশ, আর আমার ভেরিয়েবল অফ ইন্টারেস্ট হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। ডাক্তারদের মধ্যে, আমার বাংলাদেশের ডাক্তারদের মধ্যে সিস্টোলিক ব্লাড প্রেশারের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমি দেখব। ওকে, তুমি একটা স্যাম্পল নাও, 1000, 2000, 4000 ডাক্তারের একটা স্যাম্পল নাও। মনে করো আমি 1000 ডাক্তারের একটা স্যাম্পল নিলাম এবং এই 1000 ডাক্তারের প্রত্যেকের সিস্টোলিক ব্লাড প্রেশারটা মেজার করলাম। তাহলে আমি 1000টা ভ্যালু পাইলাম। তুমি এই 1000টা ভ্যালুর দিকে তাকিয়ে দেখবা একটা লোয়েস্ট ভ্যালু আছে, একটা হাইয়েস্ট ভ্যালু আছে। ধরে নাও লোয়েস্ট ভ্যালু 100 আর হাইয়েস্ট ভ্যালু পাইলাম 150। মানে 100 থেকে 150 এর ভিতরে আমার 1000 ডাক্তারের সিস্টোলিক ব্লাড প্রেশারটা আছে। ওকে, এবার তোমার কাছে কি ধারণা, যে তুমি কি মনে করো তোমার এই মেজরিটি ডাক্তারের সিস্টোলিক ব্লাড প্রেশার তুমি পাবা ক্লোজ টু দি লোয়েস্ট ভ্যালু 100? আনসার ইজ নো। তুমি কি মনে করো যে তোমার এই 1000 ডাক্তারের মেজরিটি ডাক্তারের সিস্টোলিক ব্লাড প্রেশার পাবা ক্লোজ টু হাইয়েস্ট ভ্যালু 150? অ্যাগেন আনসার ইজ নো। তাহলে তোমার কি মনে হয় মেজরিটি ডাক্তারের সিস্টোলিক ব্লাড প্রেশারটা কোথায় থাকতে পারে? উত্তরটা হলো সামহোয়ার বিটুইন 100 and 150, 100 এবং 150 এর মাঝখানে কোনো একটা জায়গায় থাকতে পারে। এই যে তুমি আইডিয়াটা করে ফেলেছো, এই আইডিয়াটাই হলো তোমার প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশন অফ সিস্টোলিক ব্লাড প্রেশার অফ ডক্টরস অফ বাংলাদেশ, আর তারই নাম হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ সিস্টোলিক ব্লাড প্রেশার অফ দি ডক্টরস অফ বাংলাদেশ। ওকে, এই আমি টেবিল করে তোমাকে দেখিয়ে দিলাম, যে ফ্রিকোয়েন্সি টেবিল করলাম। 100 থেকে 110 এর দিকে ডাক্তারের সংখ্যা কম, মেজরিটি ডাক্তার হলো 120 থেকে 130 এর দিকে তাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং উপরের দিকেও কম। এবার তুমি এটাকে একটা গ্রাফে ফেলো না, গ্রাফে ফেললে এরকম একটা গ্রাফ তুমি পেয়ে যাবা, হিস্টোগ্রাম পেয়ে যাবা। এই যে 100 থেকে 150, ওকে, দেখো এইদিকে ডাক্তার কম, উপরের দিকে ডাক্তার কম,
মেজরিটি ডাক্তার আমার মাঝখানে এরকম একটা হিস্টোগ্রাম তুমি পেয়ে যাবা। এবং এইবার তুমি এই বারগুলোকে অফ করে দাও, দিলে তুমি আলটিমেটলি এরকম একটা কার্ভ পেয়ে যাবা। দিস ইজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ সিস্টোলিক ব্লাড প্রেশার অফ দি ডক্টরস অফ বাংলাদেশ। এবং এখান থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে লোয়েস্ট ব্লাড প্রেশার সিস্টোলিক লোয়েস্ট হলো 100, হাইয়েস্ট হলো 150। এই যে 100-র কাছাকাছি আমার ডাক্তারের সংখ্যা কম, 150-এর কাছাকাছি আমার ডাক্তারের সংখ্যা কম, মেজরিটি ডাক্তার হলো যে মাঝখানে। এটা হলো probability distribution, pattern of distribution of a variable in population, pattern of systolic blood pressure in among the doctors of Bangladesh. এটা হলো probability distribution। তুমি যদি এদেশের অ্যাডাল্ট লোকদের হাইট নিয়ে একইভাবে একটা probability distribution কার্ভ করো, তুমি এরকম একটা কার্ভই পেয়ে যাবা। অ্যাডাল্ট লোকদের হাইট নিয়ে তুমি ধরো না বাংলাদেশের অ্যাডাল্ট লোকের হাইট লোয়েস্ট কত পাইতে পারো, ধরো 4 ফিট, আর হাইয়েস্ট কত পাইতে পারো, ধরো 8 ফিট। তাহলে 4 থেকে 8 ফিটের মধ্যে বাংলাদেশের অ্যাডাল্ট লোকদের হাইট আছে। তুমি কি মনে করো সবাই 8 ফিটের দিকে? নো। সবাই কি 4 ফিটের দিকে? নো। মেজরিটি কোথায়? মাঝখানে। তুমি এরকম একটা গ্রাফ পেয়ে যাবে, এরকম একটা কার্ভ পেয়ে যাবা, এরকম একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কার্ভ পেয়ে যাবা। এই দুনিয়াতে মনে রাখবে একটা কথা বলে যাই আজকে, এই দুনিয়াতে যত রকমের ভ্যারিয়েবল আছে, এই সমস্ত ভেরিয়েবল নিয়ে যদি তুমি একই নিয়মে প্রত্যেকটা ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ তৈরি করো, তাহলে মেজরিটি ক্ষেত্রে তুমি এই ধরনের একটা ডিস্ট্রিবিউশন কার্ভ পেয়ে যাবা। এই জন্য এটার নাম দিয়েছে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ওকে, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ, কারণ এটি নরমাল, এটি নরমাল, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। কানেকশন প্রবলেম করতেছে কেন? আসছে মনে হয়। ওকে, তো যেটা বলছিলাম, তাহলে তুমি যদি যে কোনো রকমের ভেরিয়েবল নিয়ে যদি একই নিয়মে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ করো, তাহলে মেজরিটি ক্ষেত্রে তুমি এই ধরনের একটা কার্ভ পাবা। এইজন্য এটাকে নাম দিয়েছে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ওকে, এই নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের দিকে তাকিয়ে তুমি খালি একটু দেখো, এটার উপর তোমাদের কিছু প্রশ্ন আসে, এইজন্য আমি জিনিসটা তোমাকে এক্সপ্লেইন করতেছি। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম তোমাদেরকে যে আমি এরকম একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ পেয়েছি আমার সিস্টোলিক ব্লাড প্রেশারের। এখন তুমি যদি এটা এই দেশে অ্যাডাল্ট লোকদের হাইট নিয়ে একইভাবে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ করো, একই রকম কার্ভ পাবা। সুতরাং যে কোনো রকমের ভেরিয়েবল নিয়ে যদি আমরা এইভাবে তাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ করি, একই রকম কার্ভ পাবো। এই জন্য এটাকে নাম দিয়েছে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এটি নরমাল, এটি নরমাল, বেশিরভাগ ক্ষেত্রে আমার এটি নরমাল। তাহলে এই নরমাল ডিস্ট্রিবিউশনের উপর মাঝে মধ্যে তোমাদের প্রশ্ন আসে, ফিচার্স অফ নরমাল ডিস্ট্রিবিউশন। দেখো, বেল শেপেড কার্ভ, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মিন মিডিয়ান মোড সেম, এই তিনটা জিনিস এখান থেকে পাওয়া গেল। বেল শেপেড কার্ভ, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মিন মিডিয়ান মোড সেম। তাহলে এই দেখো, বেল শেপেড কার্ভ, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মিন মিডিয়ান মোড সেম, 50% ভ্যালু অ্যাবভ দ্য মিন, 50% ভ্যালু বিলো দ্য মিন। তোমার কি বলে, এই যে দেখো মিন, এইটা
মিনের উপরে এখানে থাকবে 50% ভ্যালু আর মিনের নিচে থাকবে 50% ভ্যালু, তবে মেজরিটি ভ্যালু থাকবে মাঝখানে অ্যারাউন্ড দ্য মিন। মিনের চারপাশে মাঝখানে থাকবে মেজরিটি ভ্যালু, এই কথাটাই আমি এখানে বলেছি। So bell shaped curve, bilaterally symmetrical, mean median mode same, 50% value above the mean, 50% value below the mean, but maximum value will lie in the middle around the mean. এই চারটা ফিচার নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য ভুল না হয়, এটার উপর প্রশ্ন আসে। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে নরমাল ডিস্ট্রিবিউশনের, সেটা হলো এটা, মিন প্লাস মাইনাস 1SD করে একটা রেঞ্জ তুমি পাবা, আর সেই রেঞ্জের ভিতরে থাকবে 68% ভ্যালু। আর মিন প্লাস মাইনাস 2SD রেঞ্জ করলে সেই রেঞ্জে থাকবে 95% ভ্যালু, আর মিন প্লাস মাইনাস 3SD রেঞ্জ করলে 99% ভ্যালু থাকবে। তাহলে কথাটা কি দাঁড়াইলো, তোমার হাতে যদি একটা ডাটা সেট থাকে আর সেই ডাটা সেটটাকে তুমি যদি দেখো যেটা নরমালি ডিস্ট্রিবিউটেড, নরমাল ডিস্ট্রিবিউশনে আছে, এবং সেই ডাটা সেটের তোমার মিন জানা থাকে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে মেজার্স অফ ডিসপারশন যদি জানা থাকে, তাহলে দিস ইজ ট্রু। মিন থেকে 1SD যোগ করবা, 1SD মাইনাস করবা, করে একটা রেঞ্জ পাবা, সেই রেঞ্জে 68% ডেটা থাকবে। তুমি দেখো আমার এই ফিগারের দিকে, এই যে দেখো মিন, মিন প্লাস 1SD মাইনাস 1SD, আমি যে রেঞ্জটা পাইলাম সেই রেঞ্জের ভিতরে 68% ডাটা, আর মিন থেকে প্লাস 2SD আর মাইনাস 2SD যে রেঞ্জ পাইলাম সেই রেঞ্জের ভিতরে আমার 95% ডেটা থাকবে, আর মিন থেকে 3SD প্লাস আর 3SD মাইনাসের যে রেঞ্জ পাবো সেই রেঞ্জে থাকবে 99% ডেটা। ঠিক আছে? তো এইবার তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই তুমি সবাইকে আনমিউট করো তো। আচ্ছা আনমিউট আছে, আনমিউট করো সবাইকে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা তোমাদেরকে এবার একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা দিবা, যে দিবা সে নিজেকে আনমিউট করে উত্তরটা দিবা। এই যে মিন থেকে +2 আর এই যে -2 SD, আমি যে রেঞ্জটা পাইলাম সেই রেঞ্জের ভিতরে 95% ডেটা আছে। আমার প্রশ্নটা দাঁড়াইলো যে মিন +-2SD রেঞ্জের ভিতরে আমার 95% ডেটা আছে, তাহলে এই রেঞ্জের বাহিরে কত পার্সেন্ট ডাটা আছে? উত্তর হলো 5% ডাটা আছে। সেই 5% ডাটার 2.5% ডাটা কোথায় আর 2.5% ডাটা কোথায়? উত্তরটা কি কেউ দিতে পারবা? স্যার 2.5% ডাটা -2SD এর নিচে, মিন +-2SD এই রেঞ্জের ভিতরে আমার আছে 95% ডেটা। ঠিক আছে? এই যে মিন থেকে 2SD প্লাস 2SD মাইনাস এই রেঞ্জের ভিতরে আমার 95% ডেটা আছে, তাহলে আমার এই রেঞ্জের বাহিরে আছে 5% ডেটা, আর সেই 5% ডাটার 2.5% থাকবে এই যে +2SD এর উপরে আর 2.5% থাকবে -2SD এর নিচে। এই কথাটা মনে রাখবা। একইভাবে আবার মিন থেকে +3SD আর মিন থেকে -3SD এই যে রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে আমার আছে 99% ডেটা। ওকে, তাহলে আমার এই রেঞ্জের বাইরে আছে 1% ডেটা। সেই 1% ডেটার 0.5% থাকবে +3SD এর উপরে আর 0.5% থাকবে -3SD এর নিচে। এগুলা ধরে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, এই জন্য জিনিসটা তোমাকে বলে দিলাম। আর এইটা, এই যে একটা এক্সারসাইজ তোমাকে দিলাম, কোন একটা পার্টিকুলার পরীক্ষার মিন হলো 60, SD হলো 5, ঠিক আছে, এবং আমি ধরে নিলাম এই পরীক্ষার ছাত্রদের নাম্বারটা নরমাল ডিস্ট্রিবিউশনে আছে, তাহলে আমার 68% ছাত্রের নাম্বারটা আছে 55 থেকে 65 এর ভিতরে। কেমন করে বাড়ি করলাম? মিন +-1SD এই রেঞ্জের ভিতরে 65% ছাত্রের নাম্বার আছে, তাহলে মিন 60 +-1SD মানে 5 যোগ করবা 5 বিয়োগ করবা, তাহলে এই রেঞ্জের ভিতরে থাকবে। 95% ছাত্রের নাম্বার কোথায়? 50 থেকে 70 এর ভিতরে। কেমন করে? মিন +-2SD, মিন হলো 60 +2SD মানে 10, আর 60 থেকে 10 বিয়োগ করবা, তার মানে 50 থেকে 70 এর ভিতরে আছে 95% ছাত্র। তাহলে
আমার 70-এর উপরে কত পার্সেন্ট ছাত্র আছে? উত্তরটা কি? 70-এর উপরে কত পার্সেন্ট? উত্তর হলো 2.5%। 2.5% স্যার। 2.5%। আর 50-এর নিচে কত পার্সেন্ট? 2.5%। যাও, 99% ছাত্রের নাম্বার কোথায়? 45 থেকে 75 এর ভিতরে। কেমন করে? ওই যে মিন প্লাস মাইনাস 3SD, মানে 60-র সাথে 15 যোগ করবা, 60 থেকে 15 মাইনাস করবা, তাহলে 45 থেকে 75 এর ভিতরে আমার 99% ছাত্রের নাম্বার আছে। তাহলে আমার 45 এর নিচে কত পার্সেন্ট? 0.5% ছাত্র। আর 75 এর উপরে কত পার্সেন্ট? 0.5% ছাত্র। কারণ 45 থেকে 75 এর ভিতরে 99%, আর 1% ছাত্র বাহিরে আছে। তার 0.5% হলো 75 এর উপরে, আর 0.5% হলো 45 এর নিচে। এই জিনিসটা মনে রাখবে। আবার এমনও হইতে পারে তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এমনও হতে পারে, এটা তো পরীক্ষার ছাত্রদের নাম্বার নিয়ে তুমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ করে দেখলা, কার্ভটা এরকম। এই কার্ভটা কি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল? আনসার ইজ নো। এই কার্ভটা ডান দিকে বাঁকা হয়ে গেছে, ডাইন দিকে বাঁকা হয়ে গেছে, ডাইন দিকে, এগুলো বলে অ্যাসিমেট্রিক কার্ভ। পরীক্ষার ছাত্রদের নাম্বার নিয়ে যদি এরকম একটা কার্ভ পাও ডাইন দিকে বাঁকা হয়ে গেছে, তাহলে কি বুঝায়? বুঝাই হলো এই যে লো, মানে কম নাম্বার পাওয়া ছাত্রের সংখ্যা অনেক অনেক অনেক, কম নাম্বার পাওয়া ছাত্র অনেক, কিন্তু বেশি নাম্বার পাওয়া ছাত্র কম। সুতরাং পরীক্ষাটা যদি খারাপ হয় তাহলে কম নম্বর পাবে বেশিরভাগ ছাত্র। সেই ক্ষেত্রে তুমি এরকম একটা ডিস্ট্রিবিউশন কার্ভ পাবা, লেফট কি বলে রাইট স্কিউ বলে রেখে, রাইট স্কিউ কার্ভ, কার্ভ স্কিউড টু দ্য রাইট, বা পজিটিভ স্কিউড বলে। হায়ার ফ্রিকোয়েন্সি এট লোয়ার ভ্যালু, লোয়ার ফ্রিকোয়েন্সি এট হায়ার ভ্যালু, অ্যাসিমেট্রিক কার্ভ। বাংলাদেশের লোকদের পার ক্যাপিটা ইনকাম নিয়ে যদি কি বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ করো, তুমি ঠিক এক্স্যাক্টলি এরকম একটা কার্ভ পাবা, এরকম কার্ভ, রাইট স্কিউ কার্ভ পাবা। আবার যদি এরকম কার্ভ পেয়ে যাই পরীক্ষার ছাত্রদের নাম্বার নিয়ে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ এরকম একটা কার্ভ যদি পেয়ে যায়, এটাকে বলে লেফট স্কিউ কার্ভ। লেফট স্কিউ বোঝা গেল 90 পাওয়া 95 পাওয়া ছাত্রের সংখ্যা অসংখ্য, এই কম নাম্বার পাওয়া ছাত্র নাই, তার মানে পরীক্ষাটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো। সবাই একবারে 90-এর উপরে গেছে, ঘরে ঘরে গোল্ডেন A+। ঠিক আছে? কানাডার লোকদের পার ক্যাপিটা ইনকাম নিয়ে যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ করো, তাহলে এরকম একটা কার্ভ পাবা, লেফট স্কিউ, সেখানে কোনো গরিব মানুষ পাবা না। তাহলে এগুলো কিন্তু অ্যাসিমেট্রিক কার্ভ। আর যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন সেটা হলো সিমেট্রিক কার্ভ। ঠিক আছে, গেল। এখন আমরা হাইপোথিসিস টেস্টিং নিয়ে কথা বলবো। হাইপোথিসিস টেস্টিং, হোয়াট ইজ হাইপোথিসিস? গতকাল বলেছিলাম যে অ্যাজাম্পশন অ্যাবাউট দি আনসার অফ দি রিসার্চ কোশ্চেন। তোমার রিসার্চ কোশ্চেন একটা আনুমানিক উত্তর। আসো, রিসার্চ কোশ্চেন যদি এরকম হয়, ডাজ লাভ মেক্স এ ম্যান ফুল, তাহলে তোমার হাইপোথিসিস হবে ডা কি বলে লাভ মেক্স এ ম্যান ফুল। তোমার রিসার্চ কোশ্চেন যদি এটা হয় যে ডাজ ফেয়ার এন্ড লাভলি ক্রিম বিউটিফাই দ্য স্কিন, তাহলে তোমার হাইপোথিসিস হবে ফেয়ার এন্ড লাভলি ক্রিম বিউটিফাই দ্য স্কিন। তোমার রিসার্চ কোশ্চেন যদি হয় ডাজ স্মোকিং কজেস ক্যান্সার, তোমার হাইপোথিসিস হবে স্মোকিং কজেস ক্যান্সার। ওকে, দিস ইজ দা মানে কি বলে রিসার্চ কোশ্চেন এন্ড হাইপোথিসিস। এখন আমি যে হাইপোথিসিসটা নিয়ে রিসার্চটা করলাম, একটা আনুমানিক উত্তর মানে মনে মনে ধারণ করে, যেমন ঠিক আমি গতকাল বলেছিলাম, তোমার রিসার্চ কোশ্চেন ছিল হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ আর্লি অনসেট এমআই। তোমার হাইপোথিসিস ছিল ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, স্মোকিং কজেস আর্লি অনসেট এমআই। এখন এই হাইপোথিসিস নিয়ে তুমি মাথায় নিয়ে তুমি রিসার্চের কাজটা শেষ করেছো, ডাটা কালেকশন করে ঘরে এসেছো। এবার তুমি ঘরে এসে তুমি দেখবা তোমার কালেক্টেড ডেটার এগেইনস্টে তোমার যে আনুমানিক হাইপোথিসিস তুমি দিয়েছিলা, সেই অনুমান ভিত্তিক হাইপোথিসিসটা কি রাইট না রং, এটার নাম হলো হাইপোথিসিস টেস্টিং। এখন এই রিসার্চ হাইপোথিসিসটাকে টেস্ট করা হয় সব সময় মনে রাখবা ইনডাইরেক্টলি, নট ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি অ্যাজ নাল হাইপোথিসিস। আবারও বলছি, in research hypothesis is always tested indirectly as
নাল হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস কি আসে একটু দেখি। লাভ মেক্স এ ম্যান ফুল, এটা যদি হাইপোথিসিস হয় তাহলে নাল হাইপোথিসিস হবে লাভ ডাজ নট মেক্স এ ম্যান ফুল। নাল মানে নো, জিরো। ফেয়ার এন্ড লাভলি ক্রিম বিউটিফাই দ্য স্কিন, এটা তোমার হাইপোথিসিস হয় তাহলে নাল হাইপোথিসিস হবে ফেয়ার এন্ড লাভলি ক্রিম ডাজ নট বিউটিফাই দ্য স্কিন। স্মোকিং কজেস ক্যান্সার, এটা তোমার হাইপোথিসিস হয় তাহলে নাল হাইপোথিসিস হবে স্মোকিং ডাজ নট কজেস ক্যান্সার। ওবেসিটি কজেস এমআই, এটা যদি তোমার হাইপোথিসিস হয় নাল হাইপোথিসিস হবে ওবেসিটি ডাজ নট কজেস এমআই। দিস ইজ দ্য নাল হাইপোথিসিস। এখন দেখো নাল হাইপোথিসিস আর রিসার্চ হাইপোথিসিস অপোজিট টু ইচ আদার। স্মোকিং কজেস ক্যান্সার, এটা হলো রিসার্চ হাইপোথিসিস। স্মোকিং ডাজ নট কজেস ক্যান্সার, এটা নাল হাইপোথিসিস। তাহলে কি দাঁড়াইলো, তোমার রিসার্চ হাইপোথিসিস আর নাল হাইপোথিসিস একে অপরের বিপরীত। এই বিপরীত হওয়াতে কি সুবিধাটা হয়েছে, একটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে অটোমেটিক্যালি আরেকটা সত্য, আর এটা যদি সত্য প্রমাণিত হয় অটোমেটিক্যালি এটা মিথ্যা। আমি টেস্ট করব কোনটাকে, আমি টেস্ট করব নাল হাইপোথিসিসকে। আমি যদি প্রমাণ করতে পারি যে নাল হাইপোথিসিস সত্য তাহলে আমার রিসার্চ হাইপোথিসিস রং, আর আমি যদি প্রমাণ করতে পারি যে নাল হাইপোথিসিস মিথ্যা তাহলে আমার রিসার্চ হাইপোথিসিস রাইট। ওকে, দিস ইজ অ্যাডভান্টেজ। এখন তুমি আসো যে হাউ টু টেস্ট দ্য রিসার্চ হাইপোথিসিস। ইয়েস, বাই টেস্টিং দ্য নাল হাইপোথিসিস। কি করবা, হয় নাল হাইপোথিসকে রিজেক্ট করবা, মিথ্যা বলবা, অথবা নাল হাইপোথিসকে সত্য বলে অ্যাকসেপ্ট করবা। ঠিক আছে, কারণ তুমি নাল হাইপোথিসকে টেস্ট করতে যাচ্ছ। সো আইদার ইউ উইল রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, মানে অ্যাজিউমিং দ্যাট নাল হাইপোথিসিস ফলস, অথবা তুমি অ্যাকসেপ্ট করবা নাল হাইপোথিসিস অ্যাজিউমিং দ্যাট নাল হাইপোথিসিস ইজ ট্রু। যদি তুমি নাল হাইপোথিসকে রিজেক্ট করো তাহলে কি, তার মানে নাল হাইপোথিসিস ফলস, তার মানে তোমার রিসার্চ হাইপোথিসিস ট্রু এন্ড অ্যাকসেপ্টেড, বলবা রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট। মানে আমি যাহা বলেছিলাম হাইপোথিসিস ইট ইজ কারেক্ট, মাই রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট। আর যদি নাল হাইপোথিসকে অ্যাকসেপ্ট করে ফেলো তার মানে কি, নাল হাইপোথিসিস অ্যাজিউম টু বি ট্রু, সো রিসার্চ হাইপোথিসিস অ্যাজিউম টু বি ফলস, তুমি বলো রেজাল্ট ইজ নট সিগনিফিকেন্ট। এই তো, সুতরাং নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করে ফেললে তুমি বলবা রেজাল্ট ইজ নট সিগনিফিকেন্ট, মানে রিসার্চ হাইপোথিসিস ইজ নট রাইট। আর যদি নাল হাইপোথিসকে রিজেক্ট করে ফেলো তার মানে তোমার রিসার্চ হাইপোথিসিস কারেক্ট, মানে তোমার রেজাল্ট সিগনিফিকেন্ট। এখন প্রশ্ন দাঁড়াইলো হাউ টু টেস্ট দ্য নাল হাইপোথিসিস। ইয়েস, বাই ক্যালকুলেটিং দ্য পি ভ্যালু অফ দি নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসের পি ভ্যালু ক্যালকুলেট করবা অঙ্ক করে, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে। তুমি যে ডাটা আর্ন করেছো সেই ডাটা নিয়ে তুমি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করবা, করে পি ভ্যালু বাড়ি করবা। কার পি ভ্যালু, কার পি ভ্যালু, কার পি ভ্যালু, নাল হাইপোথিসিসের পি ভ্যালু। এই যে ছোট্ট একটা কথা তোমাকে বললাম যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে আমরা পি ভ্যালু বাড়ি করব, কার পি ভ্যালু, উত্তর হবে কিন্তু নাল হাইপোথিসিসের পি ভ্যালু, নট 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 রিসার্চ হাইপোথিসিসের পি ভ্যালু। কখনোই ভুলটা করবে না। রিসার্চে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি পি ভ্যালু বাড়ি করি, কার পি ভ্যালু, উত্তর নাল হাইপোথিসিসের পি ভ্যালু, নট পি ভ্যালু অফ রিসার্চ হাইপোথিসিস। তাহলে আমি নাল হাইপোথিসিসের পি ভ্যালু বের করব। যদি নাল হাইপোথিসিসের পি ভ্যালু 0 পাই তাহলে কি বলবো, যে নাল হাইপোথিসিস সত্য হওয়ার কোনো সম্ভাবনা নাই, নো চান্স অফ নাল হাইপোথিসিস টু বি ট্রু। ওকে, so null hypothesis assumed to be false and null hypothesis rejected. তাহলে অটোমেটিক্যালি রিসার্চ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট। আর যদি তুমি নাল হাইপোথিসিসের পি ভ্যালু 1 পেয়ে যাও কি বলবা, নাল হাইপোথিসিস সত্য হওয়ার সম্ভাবনা 100%, অতএব নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, রিসার্চ হাইপোথিসিস assumed to be false, so result is not significant. তাহলে মোটা দাগে দুইটা কথা কি, পি ভ্যালু যদি 0 পাওয়া যায় তাহলে রেজাল্ট সিগনিফিকেন্ট হয়ে যায়, আর পি ভ্যালু যদি 1 পাওয়া যায় রেজাল্ট নট সিগনিফিকেন্ট হয়ে যায়। এই জন্য যে তুমি যে পি ভ্যালুটা ক্যালকুলেট করেছো এটা কার পি ভ্যালু, এটা হলো নাল হাইপোথিসিসের পি ভ্যালু। সো যখনই পি ভ্যালু 0 হবে বলতে হবে নাল হাইপোথিসিস রং, রিসার্চ হাইপোথিসিস রাইট, রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট। আর যখনই পি ভ্যালু 1 পাবা বলবা নাল হাইপোথিসিস ট্রু, ট্রু,
রিসার্চ হাইপোথিসিস রং, রেজাল্ট ইজ নট সিগনিফিকেন্ট। তাহলে এক্সট্রিম দুটো কথা বললাম, পি ভ্যালু 0 হলে রেজাল্ট সিগনিফিকেন্ট, আর পি ভ্যালু 1 হলে রেজাল্ট নট সিগনিফিকেন্ট। আর আমার পি ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত, আমি তো সব সময় 0 পাবো না, পি ভ্যালু সব সময় 1 পাবো না, সেই জন্য একটা কাট অফ পয়েন্ট বাড়ি করেছে সায়েন্টিস্টরা। আর সেই কাট অফ পয়েন্ট হলো 0 থেকে আপ টু 0.05 যদি পি ভ্যালু পাওয়া যায়, তুমি সেটাকে 0-র মতো করে চিন্তা করবা। নাল হাইপোথিসিস রিজেক্টেড, রিসার্চ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, রেজাল্ট সিগনিফিকেন্ট। আর যদি পি ভ্যালু মোর দ্যান 0.05 হয়ে আপ টু 1 পাওয়া যায়, তুমি এটাকে 1 এর মতো করে চিন্তা করবা, বলবা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, রিসার্চ হাইপোথিসিস রিজেক্টেড, রেজাল্ট ইজ নট সিগনিফিকেন্ট। আর কিচ্ছু মনে রাখার দরকার নাই, তুমি এইটুকু মনে রাখবা, পি ভ্যালু কত থেকে কত হলে রেজাল্ট সিগনিফিকেন্ট, পি ভ্যালু কত থেকে কত হলে রেজাল্ট নট সিগনিফিকেন্ট। মনে রাখবা, পি ভ্যালু 0 থেকে আপ টু 0.05 হলে রেজাল্ট সিগনিফিকেন্ট, আর ইফ দ্য পি ভ্যালু ইজ মোর দ্যান 0.05 আমি বলবো রেজাল্ট নট সিগনিফিকেন্ট। এইটুকু মনে রাখবা, এইটুকুর মধ্যে তুমি প্রশ্ন পেয়ে যাবে। ওকে, তাহলে হয়ে গেল হাইপোথিসিস টেস্টিং। তাহলে শেষ কথা দেখো, এটা আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি হোয়াই, টু ফাইন্ড আউট দ্য পি ভ্যালু অফ নাল হাইপোথিসিস। ওকে, আর সেই পি ভ্যালু দেখে আমি কি করব, আমি আমার নাল হাইপোথিসিসের ভাগ্য নির্ধারণ করব। নাল হাইপোথিসিস কি সত্য নাকি মিথ্যা আমি বলবো। নাল হাইপোথিসিসের ভাগ্য নির্ধারণ করিয়া তোমার কি লাভ? নাল হাইপোথিসিসের ভাগ্যের উপর ডিপেন্ড করবে আমার রিসার্চ হাইপোথিসিসের ভাগ্য। কাজে কথাটা এইভাবে মনে রাখো, we will do statistical test to find out the p value of null hypothesis. Depending on the p value, we shall decide the fate of null hypothesis. মানে নাল হাইপোথিসিস কি সত্য নাকি মিথ্যা। নাল হাইপোথিসিসের ভাগ্যের উপর নির্ভর করবে রিসার্চ হাইপোথিসিসের ভাগ্য। নাল হাইপোথিসিস মিথ্যা প্রমাণিত হলে রিসার্চ হাইপোথিসিস সত্য, আর নাল হাইপোথিসিস সত্য প্রমাণিত হলে রিসার্চ হাইপোথিসিস মিথ্যা। এই হলো তোমার হাইপোথিসিস টেস্টিং। এবার নাল হাইপোথিসিস সাথে একটা জুডিশিয়াল প্র্যাকটিসের একটা সম্মানিত একটা রিলেশনশিপ আছে। এটা তোমাকে বুঝাচ্ছি এই জন্য যে এর উপর একটা প্রশ্ন আসে। আসো, মনে করো একটা আসামি কাঠগড়ায় দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে হাইপোথিসিস হলো সে খুন করিয়াছে। তাহলে হাইপোথিসিস হলো এই লোকটা খুন করিয়াছে, এই হাইপোথিসিস নিয়ে আসামিটা কাঠগড়ায় দাঁড়িয়েছে, তার বিচার কাজ চলছে। এই অবস্থায় যারা বিচার করছে, জাজ মানে চিফ জাস্টিস, সে করবে কি, একটা নাল হাইপোথিসিস ছেড়ে দিবে, বলবে যে মনে মনে বলবে যে এই লোকটা খুন করে নাই, এই কথা বলে ফেলবে। এই যে বললো যে এই লোকটা খুন করে নাই, এটা কিন্তু নাল হাইপোথিসিস। অথচ তার হাইপোথিসিস ছিল এই লোকটা খুন করিয়াছে। কিন্তু জাজ সাহেব দিল একটা নাল হাইপোথিসিস যে এই লোকটা খুন করে নাই। এই নাল হাইপোথিসিস দিয়ে জাজ সাহেব, যারা অ্যাডভোকেট, তাদেরকে ডেকে বলবে যে তোমরা পারলে আমার এই নাল হাইপোথিসিসের এগেইনস্টে প্রমাণ দিবা। এইবার যারা অ্যাডভোকেট, তারা যদি জাজ সাহেবের নাল হাইপোথিসিসের এগেইনস্টে উপযুক্ত প্রমাণ দাঁড়া করাতে পারে, দাখিল করতে পারে উপযুক্ত প্রমাণ, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়ে যাবে। জাজ সাহেবের নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়ে যাবে, আর আসল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়ে যাবে। সেটা কি ছিল? এই লোকটা খুন করিয়াছে। ওকে, অটোমেটিক্যালি তার ফাঁসি হবে অথবা জেল হয়ে যাবে। এইবার বলো, এইরকম একটা মানে কোর্ট প্র্যাকটিসে ভুল তো হয়, ভুল হয়ে যায়। হয়তো লোকটা সত্যি সত্যি খুন করে নাই, কিন্তু তার ক্ষেত্রে নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে গেছে। এমন সব প্রমাণ আইনা হাজির করে দিল যে তার নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে গেছে এবং সে ফাঁসিতে ঝুলে গেছে। তাহলে যে লোকটা খুন করলো না, সেই লোকটার যদি ফাঁসি হয়ে যায়, তাহলে এখানে কোর্টের রায়, কোর্টের সিদ্ধান্তটা কি সঠিক হয়েছে? নো, ভুল হয়েছে। কি ভুল হয়েছে? ফলস পজিটিভ কনক্লুশন হয়েছে। ফলস পজিটিভ, লোকটা খুন করে নাই, অথচ কোর্টের সিদ্ধান্ত হয়ে গেল সে খুন করিয়াছে এবং তার ফাঁসি হয়ে গেছে।
তাহলে এই যে তার ক্ষেত্রে ফলস পজিটিভ কনক্লুশন হলো কেন? কারণ তার ক্ষেত্রে যে নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে এটা কিন্তু সঠিক হয় নাই, ভুল হয়েছে এখানে। সো যখন নাল হাইপোথিসিসকে ভুল করে রিজেক্ট করা হবে তখন যে কনক্লুশনটা আসবে সেই কনক্লুশন হলো ফলস পজিটিভ কনক্লুশন। wrongly rejected null hypothesis হলে ফলস পজিটিভ কনক্লুশন আসে। উল্টাভাবে চিন্তা করো তো, মনে করো যে প্রসিকিউটররা কোনোভাবে আমার জাজ সাহেবের নাল হাইপোথিসিসের এগেইনস্টে কোনো প্রমাণ দিতে পারলো না। যদি না দিতে পারে তাহলে আমার জাজ সাহেবের নাল হাইপোথিসিস কি হবে? অ্যাকসেপ্টেড হয়ে যাবে। হয়ে গেলে আসামির কি হবে? আসামি খালাস। অথচ ধরে নাও এই লোকটা খুন করিয়াছে, কিন্তু কেউ সাক্ষী দিতে আসলো না, যার জন্য তার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং সে খালাস পেয়ে গেছে। খুনি যখন খালাস পেয়ে যায় তখন কি তার ক্ষেত্রে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়াটা ঠিক হয়েছে? নো, রং হয়েছে। এবং সে যে খালাস পেয়ে গেল তাহলে আমার কোর্টের জাজমেন্টটা কি হয়ে গেল? ভুল। কি ভুল? ফলস নেগেটিভ জাজমেন্ট হয়ে গেল। কেন হয়েছে? কারণ তার ক্ষেত্রে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করাটা সঠিক হয় নাই। wrongly accepted null hypothesis যদি হয় তখন যে জাজমেন্টটা আসে সেটা নাম হলো নেগেটিভ, ফলস নেগেটিভ কনক্লুশন। এক্স্যাক্টলি সিমিলার ফলস পজিটিভ, ফলস নেগেটিভ কনক্লুশন হাইপোথিসিস টেস্টিং এ আসতে পারে। যদি আসে তখন যে এরর গুলা হয় সেগুলোকে বলা হয় এররস অফ হাইপোথিসিস টেস্টিং। মনে রাখবা, ফলস পজিটিভ কনক্লুশন হতে পারে, ফলস নেগেটিভ কনক্লুশন হতে পারে। কখন ফলস পজিটিভ কনক্লুশন হবে? ইনকারেক্ট রিজেকশন অফ নাল হাইপোথিসিস। তাতে যে এররটা হয় সেটাকে রিসার্চের ভাষায় বলে টাইপ 1 এরর অথবা বলে আলফা এরর। ফলস পজিটিভ কনক্লুশন কেন হবে? ইনকারেক্ট রিজেকশন অফ নাল হাইপোথিসিস। এই তিনটা কথা মনে রাখবা, মাঝে মধ্যে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে এই জিনিসটা দিয়ে। আবার যদি ফলস নেগেটিভ কনক্লুশন হয়, যেমন কখন? ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস। তাতে যে এররটা হয় সেই এররটাকে রিসার্চের ভাষায় বলে টাইপ 2 এরর বা বিটা এরর। ধরে নাও তুমি একটা ড্রাগ ট্রায়াল দিচ্ছ, ড্রাগটা হলো ব্লাড প্রেশারের ঔষধ। তোমার হাইপোথিসিস হলো এই ঔষধ খেলে ব্লাড প্রেশার কমে। দিস ইজ ইউর হাইপোথিসিস। ওকে, নাল হাইপোথিসিস কি হবে? যে এই ঔষধ খেলে ব্লাড প্রেশার কমে না। দ্যাট ইজ ইউর নাল হাইপোথিসিস। এইবার তুমি হাইপোথিসিস টেস্টিং এ যাও। মনে করো তুমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করেছো, এই ওষুধ খেলে ব্লাড প্রেশার কমে না, এই নাল হাইপোথিসিসকে তুমি রিজেক্ট করেছো। তাহলে তুমি কি বলবা? বলবা যে এই ওষুধ খেলে ব্লাড প্রেশার কমে। ওকে, কিন্তু তুমি ভুল করেছো, ভুল করে নাল হাইপোথিসিস রিজেক্ট করেছো। আসলে এই ওষুধে ব্লাড প্রেশার কমে না, কিন্তু তুমি ভুল করে নাল হাইপোথিসিস রিজেক্ট করে তুমি বলতেছো এই ঔষধ খেলে ব্লাড প্রেশার কমে। তাহলে তুমি এটা ফলস পজিটিভ কনক্লুশন করে ফেলেছো। এটার নাম হলো টাইপ 1 এরর বা আলফা এরর। আবার যদি তুমি নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে ফেলো, এই ঔষধ খেলে ব্লাড প্রেশার কমে না, এই হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে ফেলেছো, তাহলে তুমি কি বলবা? ভাই এই ওষুধটা খাবেন না, এতে কোনো লাভ হবে না। কিন্তু তুমি ভুল করেছো। আসলে এই ওষুধ খেলে লাভ হয়, ব্লাড প্রেশার কমে, কিন্তু তুমি ভুল করে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করে বলতেছো এই ওষুধ খেলে ব্লাড প্রেশার কমে না। তুমি এটা ফলস নেগেটিভ করে ফেলেছো। নাম হবে কি? টাইপ 2 এরর বা বিটা এরর। এটা একটু মনে রেখো, পরীক্ষায় এটার উপর একটা প্রশ্ন আসে মাঝে মধ্যে। এবার আমি রিস্ক এস্টিমেশন নিয়ে একটা কথা বলবো, এটার উপরে অনেক মানে পরীক্ষায় প্রশ্ন আসে। রিস্ক এস্টিমেশন আমরা প্রায়শ বলি যে স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ক্যান্সার। চা দিতে বলো। স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ক্যান্সার, আমরা প্রায়শ বলি। ওবেসিটি ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর এমআই, আমরা বলি। এই যে কথাবার্তাগুলো বলি, এটার সত্যতা তুমি কিভাবে যাচাই করবা? স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর হাইপারটেনশন, এর সত্যতা যাচাই করবা কেমনে? কোন একটা পার্টিকুলার ফ্যাক্টরকে কোন একটা আউটকামের জন্য রিস্ক ফ্যাক্টর কিনা এটা যদি জানতে চাও, বুঝতে চাও, তাহলে স্ট্যাটিস্টিক্যাল টুলটা কি? সেটা হলো
টুল ফর রিস্ক এস্টিমেশন। আর সেই টুলটা দুই প্রকার, এক অডস রেশিও বা ওআর বলে, আর হলো আরআর বা রিলেটিভ রিস্ক বলি, আরআর আর হলো অডস রেশিও। কাজে সাদা মোটা দাগে শুধু একটা কথা মনে রাখবা, রিস্ক এস্টিমেট করার দুইটা স্ট্যাটিস্টিক্যাল টুল, এটা হলো অডস রেশিও আর হলো আরআর। ওকে, এবার আসো অডস মানে কি আর রিস্ক মানে কি। অডস কথার অর্থ হলো probability of an event to occur divided by probability of an event not to occur। কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনাকে সেই ঘটনাটা না ঘটার সম্ভাবনা দিয়ে ভাগ করবা, এটার নাম হলো অডস। ধরে নাও তোমার সাথে সাক্ষাৎ করার জন্য তোমার বাড়িতে আমি যাচ্ছি, প্রথম দিন গেলাম পাইলাম না, দ্বিতীয় দিন গেলাম পাইলাম না, তৃতীয় দিন গেলাম পাইলাম না, পঞ্চম দিনে তোমার সাক্ষাৎ পাইলাম, তাহলে তোমার সাক্ষাৎ পাওয়ার অডস হবে 1/4। কারণ তোমার সাক্ষাৎ আমি পেয়েছি একবার আর তোমার সাক্ষাৎ আমি পাই নাই চারবার, তাহলে ঘটনাটা ঘটেছে একবার আর ঘটনাটা ঘটে নাই চারবার, তাহলে 1/4 হবে তোমার সাক্ষাৎ পাওয়ার অডস। ওকে, মনে রাখবা অডস মানে probability of an event to occur divided by probability of an event not to occur। এবার আসো রিস্ক কথার অর্থ কি, নাম্বার অফ নিউ ইভেন্টস divided by total person at risk। ধরে নাও আমার ঢাকা শহরে 1 কোটি লোক আছে আর এই 1 কোটি লোক সবাই at risk of COVID-19। এই পর্যন্ত আমার ঢাকা শহরে মনে করো 50,000 কি বলে লোক আক্রান্ত হয়েছে, ধরো এই পর্যন্ত এট রিস্কে ছিল 1 কোটি লোক আর আক্রান্ত হয়েছে এই পর্যন্ত 50,000, তাহলে রিস্ক হলো 50,000 ডিভাইডেড বাই 1 crore, এটা হলো তোমার রিস্ক। তাহলে অডস বুঝলা, রিস্ক বুঝলা। এখন এই কনসেপ্টটা মাথায় নিয়ে তোমাকে অডস রেশিও এবং আরআর সম্পর্কে একটু বলে দিই। একটা ক্লাসিক এক্সাম্পল তোমার সামনে হাজির করলাম, স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ক্যান্সার। ওকে, তো তোমার এখানে এক্সপোজার ফ্যাক্টর হলো স্মোকিং আর আউটকাম ফ্যাক্টর হলো তোমার ক্যান্সার। তুমি একটা কেস কন্ট্রোল স্টাডি করতে পারো, একটা কোহোর্ট স্টাডি করতে পারো, একটা কেস মানে ক্রস সেকশনাল স্টাডিও করতে পারো, কোনো অসুবিধা নাই। যে কোনো একটা স্টাডি করো, করে আলটিমেটলি তোমার ডাটাটাকে এরকম একটা 2x2 টেবিলে বসিয়ে দাও, 2x2 টেবিলে। ঠিক আছে, তাহলে এই টেবিল থেকে বোঝা যাচ্ছে আমার ক্যান্সার হলো এ এবং সি আর নো ক্যান্সার হলো বি এবং ডি, নো ক্যান্সার। আর আমার স্মোকিং পজিটিভ হলো এ এবং বি আর নন স্মোকার হলো সি এবং ডি। এই ডাটাটার উপরে তুমি এবার অডস রেশিও করবা, আরআর করবা। আসো অডস রেশিওতে কি বলছি ফর্মুলা, odds of outcome in exposed by odds of outcome in unexposed। ঠিক আছে, এটা হলো জেনারেল ফর্মুলা। এই যে পার্টিকুলার সিনারিও, যে সিনারিওতে এক্সপোজার হলো স্মোকিং, আউটকাম হলো ক্যান্সার, এই সিনারিওতে তুমি এই ভাষাটা পরিবর্তন করে ফেলো, পরিবর্তন করে বলে দিবা odds of outcome in exposed। তো তুমি কথাটা বলবা এখন এইভাবে যে odds of ক্যান্সার ইন স্মোকার, কথাটা এইভাবে বলবা, ডিভাইডেড বাই odds of ক্যান্সার ইন নন স্মোকার। তোমার ফর্মুলার ভাষাটা এরকম হয়ে গেল। এবার আসো odds of ক্যান্সার ইন স্মোকার, তাহলে তোমার স্মোকার কারা কারা, এই যে এ এবং বি, তার মধ্যে কার হয়েছে এ আর কার হয় নাই বি, তাহলে এ বাই বি হবে odds of ক্যান্সার ইন স্মোকার। বুঝা গেল? সিমিলারলি তোমার নন স্মোকার কারা কারা, এই যে সি এবং ডি, এর মধ্যে কার হয়েছে সি, কার হয় নাই ডি, তাহলে সি বাই ডি হবে odds of ক্যান্সার ইন নন স্মোকার। এটাকে বাংলা পরে এডি বাই বিসি, দিস ইজ দা odds রেশিও। ওকে, এইবার বলো এই odds রেশিও যদি 1 পাও তাহলে কি বলবা, কখন 1 পাবা, যদি odds of ক্যান্সার ইন স্মোকার ইজ ইকুয়াল টু দা odds of ক্যান্সার ইন নন স্মোকার, তখন আমি odds রেশিও 1 পাবো। আর সেই ক্ষেত্রে আমার ইন্টারপ্রিটেশন হইলো স্মোকিং করলে যতটা ক্যান্সার, না করলে ততটাই ক্যান্সার, তাহলে তুমি বলবা স্মোকিং ইজ নট এ রিস্ক ফ্যাক্টর ফর ক্যান্সার।
কিন্তু যদি odds ratio মোর দেন 1 পাও, কি বলবা? কখন মোর দেন 1 পাবা? যদি odds of cancer in smoker is more than the odds of cancer in non smoker যদি হয়, তাহলে তুমি odds ratio মোর দেন 1 পাবা। সেই ক্ষেত্রে বলে দিবা স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর। আর যদি odds ratio লেস দেন 1 পাও, কখন লেস দেন 1 পাবো? যদি odds of cancer in smoker is less than the odds of cancer in non smoker, মানে স্মোকিং করলে ক্যান্সার কম হয়, স্মোকিং না করলে ক্যান্সার বেশি হয়, সেই ক্ষেত্রে তুমি odds ratio পাবা লেস দেন 1। আর তখন তোমার ইন্টারপ্রিটেশন হবে স্মোকিং প্রোটেক্ট ক্যান্সার, স্মোকিং ইজ এ প্রোটেক্টিভ ফ্যাক্টর। ওকে, এবার আসো আর কেমন করে ক্যালকুলেট করবা? রিস্ক অফ আউটকাম ইন এক্সপোজড মানে রিস্ক অফ ক্যান্সার ইন স্মোকার ডিভাইডেড বাই রিস্ক অফ ক্যান্সার ইন নন স্মোকার। তাহলে রিস্ক অফ ক্যান্সার ইন স্মোকার, স্মোকার কারা কারা ছিল? এ এবং বি, তার মধ্যে কার হয়েছিল? এ, তাহলে রিস্ক হবে এ বাই এ প্লাস বি। সিমিলারলি রিস্ক অফ ক্যান্সার ইন নন স্মোকার, তোমার নন স্মোকার কারা কারা ছিল? সি এবং ডি, তার মধ্যে কার হয়েছিল? সি, তাহলে সি বাই সি প্লাস ডি। ওকে, ইন্টারপ্রিটেশন সেম, সেম ইন্টারপ্রিটেশন। সো more than 1 risk factor, 1 no association, less than 1 protective factor। এখন শুধু তুমি নিচের দুটো কথা মনে রাখবা, কোন কোন ক্ষেত্রে odds ratio করবা, কোন কোন ক্ষেত্রে আর করবা। odds ratio করবা ফর কেস কন্ট্রোল স্টাডি এন্ড ক্রস সেকশনাল স্টাডি, আর করবা ফর কোহর্ট স্টাডি এন্ড ক্লিনিক্যাল ট্রায়াল। এই জিনিসটাই তোমার ইম্পর্টেন্ট। এই স্লাইডটা থেকে তোমাকে একটা এমসিকিউ দিয়ে একটা প্রশ্ন তৈরি করে দিয়ে দিবে। এই odds ratio এবং আর থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এই স্লাইডের উপরে প্রশ্ন আসবে, এইটা অ্যাকচুয়ালি মনে রাখবা। ইন্টারপ্রিটেশন অফ দি odds ratio এন্ড আর, আর তুমি কখন odds ratio করবা, কখন আর করবা। ওকে, হয়ে গেল। এবার আসো, এই যে আমি বলেছি যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে আমি পি ভ্যালু বের করব, আর সেই পি ভ্যালু দিয়ে আমি আমার নাল হাইপোথিসিসকে কি কারেক্ট নাকি ইনকারেক্ট বলবো, আর নাল হাইপোথিসিসের ভাগ্যের উপর আমি সিদ্ধান্ত নিব আমার রিসার্চ হাইপোথিসিস কি রাইট নাকি রং, আমার রেজাল্ট কি সিগনিফিকেন্ট নাকি নট সিগনিফিকেন্ট। সেই সমস্ত স্ট্যাটিস্টিক্যাল টেস্ট গুলা কি? মাঝে মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের আসে। আমরা দুই রকমের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি, এক প্যারামেট্রিক টেস্ট, আর একটা হলো এই যে নন প্যারামেট্রিক টেস্ট। জাস্ট মুখস্থ করবা আপাতত। তুমি কখন প্যারামেট্রিক টেস্ট করবা? যদি তোমার ডেটাটা, যে ডেটাটা তুমি অ্যানালাইসিস করতে যাচ্ছ, সেই ডাটাটা যদি কোয়ান্টিটেটিভ ডাটা হয় এবং যদি ডাটাটা নরমাল ডিস্ট্রিবিউশনে থাকে। কাজে সিম্পল দুইটা প্রিকন্ডিশন বললাম। আমি যে ডাটাটাকে অ্যানালাইসিস করব সেই ডাটাটা কোয়ান্টিটেটিভ এবং ডাটাটা নরমাল ডিস্ট্রিবিউশনে আছে, তাহলে আমি প্যারামেট্রিক টেস্ট করব। তুমি এই চারটা টেস্টের নাম মনে রাখবা এজ এ প্যারামেট্রিক টেস্ট। তোমার প্রশ্ন এইখানটায় চলে আসতে পারে যে কোন কোন টেস্ট প্যারামেট্রিক টেস্ট। টি টেস্ট, টি টেস্ট দুই প্রকার, পেয়ার টি টেস্ট, আনপেয়ার টি টেস্ট। দুটি মানে টি টেস্ট থাকলেই হলো, আর কোনো কথা নেই। এফ টেস্ট, যার আরেক নাম অ্যানোভা, পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট এন্ড রিগ্রেশন টেস্ট, এই কয়েকটা প্যারামেট্রিক। আর নন প্যারামেট্রিক কখন করবা? যদি তোমার ডাটাটা কোয়ালিটেটিভ হয়, তুমি যে ডাটাটা অ্যানালাইসিস করতে যাচ্ছ ডাটাটা কোয়ালিটেটিভ, তাহলে নন প্যারামেট্রিকের চিন্তা করবা। অথবা তোমার ডাটাটা কোয়ান্টিটেটিভ কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশনে নাই, অ্যাসিমেট্রিক ডিস্ট্রিবিউশনে আছে, রাইট স্কিউ অথবা লেফট স্কিউ ডিস্ট্রিবিউশনে আছে, তাহলে তুমি কিন্তু নন প্যারামেট্রিক টেস্টের দিকে যাবা। তুমি এই দুই একটা নাম মনে রাখো, কাই স্কোয়ার টেস্ট, প্রপোর্শন টেস্ট, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন টেস্ট, ফিশার এক্সাক্ট টেস্ট। এই দুইটা মনে রাখতে পারলে পারো, না পারলে নাই। উপরের চারটা তুমি মনে রাখো, এইগুলো হলো তোমার নন প্যারামেট্রিক টেস্ট। তাহলে তোমাকে কয়েকটা প্যারামেট্রিক টেস্টের প্রিকন্ডিশন এবং এক্সাম্পল দিলাম, কিছু নন প্যারামেট্রিক টেস্টের প্রিকন্ডিশন এবং এক্সাম্পল দিলাম। একটু চোখ বুলায় রাখবা, এগুলোর উপরে অনেক সময় মানে প্রশ্ন আসে, বলে যে ফলোইং আর দ্য প্যারামেট্রিক টেস্ট ডান টু ফাইন্ড আউট দ্য পি ভ্যালু, নাম দিয়ে দুই দিক থেকে মিলায়া টিলায়া ট্রু ফলস দিয়ে তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিল।
ওকে, এবার আসো সব দুই একটা বলি। টি টেস্ট তুমি কখন করবা, প্রি কন্ডিশনটা কি? এই যে কম্পারিজন বিটুইন টু মিন অফ টু সেপারেট গ্রুপ, এটা খুবই কমন টেস্ট, এই জন্য এটাকে বলে দিলাম। দুইটা আলাদা আলাদা গ্রুপ, দুইটা আলাদা আলাদা মিন, সেই দুইটা মিনের মধ্যে তুমি যদি কম্পেয়ার করতে চাও তাহলে তুমি টি টেস্ট করবা, এবং ডাটাটা হইতে হবে কোয়ান্টিটেটিভ, এবং ডাটাটা হইতে হবে ইন নর্মাল ডিস্ট্রিবিউশন, এবং আনপেয়ার ডিজাইন। মানে আনপেয়ার ডিজাইন মানে দুইটা গ্রুপ আলাদা আলাদা, মানে এক গ্রুপের ডাটা দ্বারা আরেক গ্রুপের ডাটা ইনফ্লুয়েন্স না, মানে ডেটা অফ ওয়ান গ্রুপ is not dependent on the data of other group, একদম আলাদা গ্রুপ, এটাকে বলে আনপেয়ার্ড ডিজাইন। যেমন কম্পারিজন অফ দি মেইন ব্লাড প্রেসার বিটুইন ওবেজ এন্ড নন ওবেজ, কিছু ওবেজ লোক নিলা, কিছু নন ওবেজ লোক নিলা, আলাদা আলাদা মানুষ, এবং তাদের মেইন ব্লাড প্রেসারটা কম্পেয়ার করলা। তাহলে অনেক সময় টি টেস্টের প্রিকন্ডিশন দিয়ে তোমাদের প্রশ্ন আসে, তাহলে এই তিনটা কথা মনে রাখো যে আনপেয়ার টি টেস্টের প্রিকন্ডিশন কি। পেয়ার টি টেস্টের প্রিকন্ডিশন হবে সেম, কিন্তু এখানে শুধু আনপেয়ার ডিজাইনের জায়গায় থাকবে পেয়ার ডিজাইন। পেয়ার ডিজাইন মানে দুটা গ্রুপের দুইটা মিন, তবে গ্রুপগুলো একে অপরের উপর ডিপেন্ডেন্ট, এরকম হলে পেয়ার ডিজাইন। হ্যাঁ, পেয়ার টি টেস্ট যেমন ইফেক্ট অফ ডায়ালাইসিস অন সিরাম ক্রিয়েটিন ইন সিআরএফ পেশেন্ট। হাইপোথিসিস হলো ডায়ালাইসিস করলে পরে সিআরএফ পেশেন্টের ক্রিয়েটিনিন কমে। তুমি কাজটা কেমনে করবা? তুমি কিছু সিআরএফ পেশেন্ট নাও, তাদের ক্রিয়েটিনিন করো, একটা মিন বাইর করো, মনে করো মিন পাইলা 12 মিলিগ্রাম পার্সেন্ট। এবার সবাইকে ডায়ালাইসিস করো, করে আবার সবার ক্রিয়েটিনিন করো, করে আরেকটা মিন করো, এবার মিন পাইলা মনে করো 4 মিলিগ্রাম পার্সেন্ট। এবার প্রি ডায়ালিটিক সিরাম ক্রিয়েটিনিন মিন 12 মিলিগ্রাম পার্সেন্টের সাথে পোস্ট ডায়ালিটিক সিরাম ক্রিয়েটিনিন মিন 4 মিলিগ্রাম পার্সেন্ট মানে পার্সেন্টের কম্পারিজন করবা, করে এটা এই ডিফারেন্সটা কি সিগনিফিকেন্ট নাকি নট সিগনিফিকেন্ট বলবা। এখানে কিন্তু দুইটা গ্রুপ, দুইটা মিন, তবে দুইটা গ্রুপের মধ্যে কিন্তু লোকগুলা সেম, মানুষগুলা সেম, এই জন্য এটাকে পেয়ার ডিজাইন বলা হয়। তার মানে পোস্ট ডায়ালিটিক মিন is dependent on the pre-dialytic mean। কিরকম? বিফোর ডায়ালাইসিস যার ক্রিয়েটিনিন ছিল মনে করো 16, 14, আফটার ডায়ালাইসিস তার ক্রিয়েটিনিন হবে 7। বিফোর ডায়ালাইসিস যার ক্রিয়েটিনিন ছিল 5 মনে করো, আফটার ডায়ালাইসিস তার ক্রিয়েটিনিন হবে 2। তার মানে কি পোস্ট ডায়ালিটিক সিরাম ক্রিয়েটিনিন is to some extent influenced by the pre-dialytic serum creatinine। যদিও এখানে দুইটা মিন পেয়েছি, কিন্তু দুই গ্রুপের ডেটা একে অপরের উপর ডিপেন্ডেন্ট, একটা পেয়ার ডিজাইন। এরকম হলে তুমি পেয়ার টি টেস্ট করবা। তাহলে টি টেস্টের মূল কথা হলো কম্পারিজন বিটুইন টু মিন অফ টু গ্রুপ, দুইটা গ্রুপের দুইটা মিনের মধ্যে কম্পারিজন হইলে তুমি টি টেস্ট করবা। এটা হতে পারে পেয়ার ডিজাইন অথবা হতে পারে আনপেয়ার ডিজাইন। অ্যানোভা কখন করবা? যদি একাধিক গ্রুপ হয়, মোর দেন টু গ্রুপ, তিনটা গ্রুপ, তিনটা মিন, চারটা গ্রুপ, চারটা মিন, এরকম হইলে অ্যানোভা করবা বা এফ টেস্ট করবা। তাহলে যতক্ষণ মধ্যে দুইটা গ্রুপ দুইটা মিন টি টেস্ট, তিনটা গ্রুপ তিনটা মিন এফ টেস্ট। প্রপোর্শন টেস্ট কখন করবা? টু কম্পেয়ার টু পার্সেন্টেজ অর প্রপোর্শন বিটুইন টু গ্রুপ। দুইটা গ্রুপের দুইটা পার্সেন্টেজকে কম্পেয়ার করতে গেলে তুমি প্রপোর্শন টেস্ট করবা। দুইটা গ্রুপের দুইটা পার্সেন্টেজকে কম্পেয়ার করতে তুমি প্রপোর্শন টেস্টের দিকে যাবা। ঠিক আছে? গরম লাগছে। মনে করো ঢাকা মেডিকেল কলেজের মর্টালিটি 10%, বিএসএমইউ এর মর্টালিটি 8%। তো এই যে দুইটা গ্রুপের দুইটা পার্সেন্টেজ তুমি এটা কম্পেয়ার করবে না? কম্পেয়ার করতে গেলে তুমি কি টেস্ট করবা? যে এই দুইটা পার্সেন্টেজের মধ্যেকার পার্থক্যটা সিগনিফিকেন্ট কিনা দেখতে চাই, তাহলে প্রপোর্শন টেস্ট করতে হবে। chi-square টেস্ট একই, অ্যাসোসিয়েশন বিটুইন টু অর মোর কোয়ালিটেটিভ ভেরিয়েবল, কম্পারিজন বিটুইন টু অর মোর কোয়ালিটেটিভ ভেরিয়েবল। যদি হয় তুমি chi-square টেস্ট করবা। শুধু প্রিকন্ডিশন গুলো মনে রাখবা, তোমাদের যদি পরীক্ষায় আসলে এই কয়টাই আসে, যেমন টি টেস্ট, তারপরে তোমার প্রপোর্শন টেস্ট,
তারপরে এফ টেস্ট বা অ্যানোভা আর কাই স্কোয়ার টেস্ট, এইটুকুই বেশি পরীক্ষায় আসে। এরপরে আরেকটা মানে আসে কোরিলেশন, এটা আমি বলতেছি। এই তো মোটামুটি আমার হয়ে গেছে। এখন আসো এই জিনিসটা বলে আমি শেষ করতে চাই। পারফরম্যান্স অফ এ ডায়াগনস্টিক টেস্ট, কোন একটা পার্টিকুলার ডায়াগনস্টিক টেস্টের কোন একটা পার্টিকুলার ডিজিজকে ডায়াগনোসিস করতে পারে কি পারে না, এটার নাম হলো পারফরম্যান্স অফ এ ডায়াগনস্টিক টেস্ট। এটার উপরে মাঝে মধ্যে প্রশ্ন আসে। মনে করো সিটি স্ক্যান দিয়ে ব্রেন টিউমার ডায়াগনোসিস করা যায় কিনা, বা এইভাবে যদি কথা বলো যে সিটি স্ক্যান ব্রেন টিউমার ডায়াগনোসিস করতে পারে কি পারে না, তাহলে এটাকে কেমনে বাড়ি করবা? সবসময় মনে রাখবা এই ধরনের করতে হলে তোমাকে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টের এগেইনস্টে কাজটা করতে হয়, রিসার্চটা করতে হবে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টের এগেইনস্টে। তো সিটি স্ক্যান দিয়ে ব্রেন টিউমার, তাহলে এখানে গোল্ড স্ট্যান্ডার্ড কি নিবা? এমআরআই নাও। তাহলে এখন আসো, তুমি কাদের উপর কাজটা করবা? কাজটা করবা হলো যারা সাসপেক্টেড ব্রেন টিউমার পেশেন্ট, এরকম 200-300 পেশেন্ট নিয়ে নাও, নিয়ে তাদের সবাইকে এমআরআই করো, আবার সবাইকে সিটি স্ক্যান করো। এমআরআইটা তোমার গোল্ড স্ট্যান্ডার্ড। তাহলে অ্যাকর্ডিং টু গোল্ড স্ট্যান্ডার্ড তুমি তোমার পেশেন্ট গুলাকে ভাগ করে ফেলো, তাদের কাদের ব্রেন টিউমার আছে আর কাদের ব্রেন টিউমার নাই, গোল্ড স্ট্যান্ডার্ড দিয়ে এমআরআই দিয়ে করে ফেলবা। তাহলে এমআরআই বলছে এ এবং সি ব্রেন টিউমার নাই, আর সরি ব্রেন টিউমার আছে, বি এবং ডি তাদের ব্রেন টিউমার নাই, এটা এমআরআই বলছে। এবার দেখো তো সিটি স্ক্যান পজিটিভ কারা কারা? এ এবং বি। আর নেগেটিভ কারা কারা? সি এবং ডি, সিটি স্ক্যান নেগেটিভ। এই যে ডাটাটা, এই ডাটার উপরে তুমি 3টা টুল ইউজ করবা, 4টা টুল, সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু আর নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। দেখো কি বলছে, সেনসিটিভিটি মানে a বাই a প্লাস c ইনটু 100, এগুলো ইনটু 100 হয়। তুমি একটু তাকাও ফর্মুলার দিকে, a বাই a প্লাস c ইনটু 100। তুমি আগে আমাকে বলো a প্লাস সিটা কি? a প্লাস সিটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড যাদেরকে ব্রেন টিউমার আছে বলেছে তারা। তারে সেনসিটিভিটির কনসেপ্টটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড যাদেরকে ব্রেন টিউমার আছে বলেছে তাদের মধ্যে কত পার্সেন্টকে আমার সিটি স্ক্যান ব্রেন টিউমার আছে বলতে পারলো, এটা নামই হলো সেনসিটিভিটি। টেস্ট পজিটিভিটি অ্যামং দ্য ডিজিজ পজিটিভ, যারা ডিজিজ পজিটিভ তাদের মধ্যে কতজনের টেস্ট পজিটিভ মানে সিটি স্ক্যান পজিটিভ, এটার নামই হলো সেনসিটিভিটি। এই যে আমরা বলি না যে কোভিড-19 ডায়াগনোসিস করার জন্য আরটি-পিসিআর এর সেনসিটিভিটি 90%, তার অর্থ কি 100টা লোক যদি আমার সামনে থাকে যাদের কোভিড-19 হয়েছে, এই 100টা লোকের যদি আরটি-পিসিআর করা হয় তাহলে 90 জনের ক্ষেত্রে পজিটিভ আসবে আর 10 জনের ক্ষেত্রে নেগেটিভ আসবে, ফলস নেগেটিভ আসবে। এটা হলো সেনসিটিভিটি। মানে যাদের ডিজিজ আছে তাদেরকে যদি আছে বলতে পারে তার সেনসিটিভিটি হাই। এবার আসো স্পেসিফিসিটি, ফর্মুলার দিকে তাকাও, ডি বাই বি প্লাস ডি ইনটু 100। বি প্লাস ডিটা কি? যাদের ব্রেন টিউমার নাই। গোল্ড স্ট্যান্ডার্ড যাদেরকে বললো ব্রেন টিউমার নাই তাদের মধ্যে আমার টেস্ট কতজনকে বলতে পারলো নাই, এটার নামই হলো স্পেসিফিসিটি। তাহলে টেস্ট নেগেটিভিটি অ্যামং দ্য ডিজিজ নেগেটিভ, এই যে ডিজিজ নেগেটিভ বি প্লাস ডি কে বলছে গোল্ড স্ট্যান্ডার্ড, তাদের মধ্যে আমার সিটি স্ক্যান নেগেটিভ কতজন, কত পার্সেন্ট, হলো স্পেসিফিসিটি। তার মানে মনে রাখবা স্পেসিফিসিটি হলো যার ডিজিজটা নাই আমার টেস্ট কি তাকে নাই বলতে পারে কিনা, যদি পারে তার স্পেসিফিসিটি হাই। আর সেনসিটিভিটি হলো যার ডিজিজটা আছে তাকে কি বলতে পারে কিনা আছে, যদি বলতে পারে আছে তাহলে সেনসিটিভিটি হাই। আর দুইটা জিনিস, একটা হলো পিপিভি মানে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। ফর্মুলাটা কি দেখো, এ বাই এ প্লাস বি ইন্টু 100। তুমি বলো তো আমার এ প্লাস বিটা কি? টেস্ট পজিটিভ।
মানে সিটি স্ক্যান পজিটিভ, এলো আমার এ প্লাস বি। আমার সিটি স্ক্যান যাদেরকে বলেছে ব্রেন টিউমার আছে তাদের মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড দ্বারা প্রমাণিত সত্যি সত্যি কত পার্সেন্ট আছে, এটার নামই হলো পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। ঠিক আছে, মানে আমার টেস্ট যাদেরকে বলতেছে রোগটা আছে তাদের মধ্যে সত্যি কত পার্সেন্টের আছে অ্যাকর্ডিং টু গোল্ড স্ট্যান্ডার্ড, এটা হলো পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তার মানে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু কথার অর্থ হইলো টেস্ট যখন বলতেছে পজিটিভ, টেস্ট যদি 100 জনকে বলে পজিটিভ, তাহলে তাদের মধ্যে সত্যি সত্যি পজিটিভ কতজন, এটা হলো পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। ফাইনাল নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু কি বলছে, ডি বাই সি প্লাস ডি ইন্টু 100, নিচেরটা হলো সি প্লাস ডি, মানে কি বলো, যাদের সিটি স্ক্যান নেগেটিভ। আমার টেস্ট সিটি স্ক্যান যাদেরকে বললো ব্রেন টিউমার নাই, তাদের মধ্যে সত্যি সত্যি গোল্ড স্ট্যান্ডার্ড দ্বারা প্রমাণিত কত পার্সেন্ট নাই, এটা হলো নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। মানে ডিজিজ নেগেটিভিটি অ্যামাং দ্য টেস্ট নেগেটিভ। মানে আমার সিটি স্ক্যান যদি বলে এই 100 জন লোকের তাদের ব্রেন টিউমার নাই, এবার আমি এমআরআই করে দেখব এই 100 জনের মধ্যে কত জনের নাই। আমার সিটি স্ক্যান বলেছিল এই 100 জন লোকের ব্রেন টিউমার নাই, এমআরআই করে দেখা গেল এদের মধ্যে 90 জনের নাই কিন্তু আর 10 জনের আছে। তার মানে আমার টেস্টের নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হলো 90%, আর 10% ক্ষেত্রে সে মানে ফলস নেগেটিভ করে ফেলবে, তাদের কিন্তু আসলে ব্রেন টিউমার আছে কিন্তু আমার টেস্ট বলবে নাই, এটা হলো নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তাহলে 4টা কথা মনে রাখো। সেনসিটিভিটি মানে হলো ডিজিজ যার আছে তাকে আছে বলতে পারে কিনা, পারলে সেনসিটিভিটি হাই। স্পেসিফিসিটি মানে ডিজিজ যার নাই তাকে নাই বলতে পারে কিনা, পারলে স্পেসিফিসিটি হাই। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু হলো ডিজিজ আছে এই কথাটা কতটুকু সত্য। আমার টেস্ট বলে ফেললো এদের ডিজিজ আছে, এটা গোল্ড স্ট্যান্ডার্ড দ্বারা আমি দেখব কতটা সত্য, এটা হলো পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। আর নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হলো টেস্ট যখন বলবে ডিজিজ নাই, তাহলে এই নাইটা কতটুকু সত্য অ্যাকর্ডিং টু গোল্ড স্ট্যান্ডার্ড, এটা হলো নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। এটা একটু মনে রাখো, এগুলো একটু পরীক্ষায় আসে। আর লাস্টে যেটা বলছি ওই যে কোরিলেশন, পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা কখন করব, যখন আমি দুইটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা জানতে চাইবো, তখনই আমি কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট করব। প্রিকন্ডিশন কি খেয়াল করো, কোরিলেশন বিটুইন টু কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, যেমন হাইট এবং বডি ওয়েট। আমি দেখি যে হাইট বাড়লে বডি ওয়েট বাড়ে, তাহলে নিশ্চয়ই হাইটের সাথে বডি ওয়েটের কোনো কোরিলেশন আছে। মানুষের যখন ইনকাম বাড়ে তখন মানুষের হাতের মানে খরচের হাত বেড়ে যায়, আনলেস ইউ আর জেনেটিক্যালি মাইজার। ঠিক আছে, তো ইনকামের সাথে নিশ্চিত খরচের একটা কোরিলেশন আছে। তাহলে এইটাই বলে যে কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের কোনো কোরিলেশন আছে কিনা যদি জানতে চাই, তাহলে আমি করব কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট। ব্লাড সুগার বাড়লে HbA1c বাড়ে, তাহলে HbA1c এর সাথে ব্লাড সুগারের কোনো কোরিলেশন আছে কিনা দেখি। ইউরিয়া বাড়লে ক্রিয়েটিনিন বাড়ে, দেখি তো কোনো কোরিলেশন আছে কিনা। T3 T4 বাড়লে পরে TSH কমে, নিশ্চয়ই কোনো একটা কোরিলেশন আছে। এইগুলো বের করার জন্য আমি কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট করব। আর সেখানে আমরা কি বের করি, এই যে উই ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বা আর ভ্যালু ক্যালকুলেট করি, আর সেই আর এর ভ্যালুটা হয় -1 থেকে +1 পর্যন্ত। ঠিক আছে, আর এর ভ্যালু -1 থেকে +1। এখন এটার মানেটা কি, তোমার কোরিলেশন কত প্রকার হইতে পারে। নেগেটিভ কোরিলেশন হতে পারে, যেমন আমি বলেছি T3 T4 বাড়লে TSH কমে, এটা হলো নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, নেগেটিভ কোরিলেশন। পজিটিভ কোরিলেশন কোনটা, একটা বাড়লে আরেকটা বাড়বে, বা একটা কমলে আরেকটা কমবে, মানে বাড়লে দুটোই বাড়বে, কমলে দুটোই কমবে, এটা হলো পজিটিভ কোরিলেশন। আর নেগেটিভ মানে একটা বাড়লে আরেকটা কমে যাবে, এটা নেগেটিভ কোরিলেশন। তুমি তোমার লাইফ পার্টনারের সাথে তুমি কি পজিটিভ কোরিলেশন আসো না নেগেটিভ কোরিলেশন আসো বলতে পারবা?
যে তুমি যদি উত্তর দিকে যাও তোমার পার্টনার যায় দক্ষিণ দিকে, তাহলে বুঝতে হবে তোমাদের মধ্যে নেগেটিভ কোরিলেশন। আর তুমি যেদিকে যাও তোমার পার্টনার তোমার হাতে হাত ধরে একই দিকে যায়, বুঝতে হবে এটা পজিটিভ কোরিলেশন। আর কোনো কোরিলেশন নাই মানে জিরো, নো কোরিলেশন। এখন এই পজিটিভ, নেগেটিভ, জিরো, নো কোরিলেশন এইগুলো আমরা বের করব কি দিয়ে? একটা টেস্ট করব। কি টেস্ট? পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট। সেটা কি বাড়ি করব? আর এর মান বাড়ি করব। আরটা কি? কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর এর মানটা কত থেকে কত? -1 থেকে +1 পর্যন্ত। সুতরাং কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট করে যদি আর এর মানটা নেগেটিভ পাওয়া যায়, তুমি বলবো নেগেটিভ কোরিলেশন। যদি আর এর মানটা পজিটিভ পাওয়া যায়, বলে দিবা পজিটিভ কোরিলেশন। আর এর মানটা যদি জিরো পাওয়া যায়, বলবা নো কোরিলেশন। এইটুকুই শুধু মনে রাখো তো আজকের জন্য আর কি, আপাতত। এই যে এই স্লাইডটা মনে রেখো, তাইলেই হবে। পুরোটা মনে রাখার দরকার নাই, খালি মনে রাখবা জিরো হলে নো কোরিলেশন, পজিটিভ হলে পজিটিভ কোরিলেশন, নেগেটিভ হলে নেগেটিভ কোরিলেশন। শেষ।